আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইউনিকি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের ডিইউ পরীক্ষা সন্নিকটে, সেজন্য আমাদের আজকের আয়োজন হচ্ছে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ে আমাদের সেই জ্বালাতন ক্লাস নিয়ে চলে আসছি। চলো আমাদের ক্লাস আমরা কথা না বলে শুরু করি খুব দ্রুত আমাদের ক্লাস। আমাদের প্রথম প্রশ্ন, ব্যবসায়িক কোন ধরনের ব্যবসা হচ্ছে কোন ধরনের সংগঠন? ব্যবসা হচ্ছে একটি সামাজিক সংগঠন। ব্যবসা হচ্ছে একটি কি? ব্যবসা হচ্ছে একটি সামাজিক সংগঠন। নিচের কোন বিষয়টিকে ব্যবসায়ের প্রাণ বলা হয়? অর্থ হচ্ছে ব্যবসায়ের প্রাণ। আর ভূমি, শ্রম, মূলধন সংগঠন এগুলো হচ্ছে উৎপাদনের, অর্থাৎ এগুলো হচ্ছে কি উৎপাদনের উপকরণ। নিচের কোনটি কারবারের আওতাভুক্ত নয়? কারবারের আওতাভুক্ত হচ্ছে কি জানো? শিল্প, বাণিজ্য এবং সেবা। শিল্প, বাণিজ্য এবং সেবা এগুলো হচ্ছে মূলত ব্যবসায়ের আওতাভুক্ত, কারবারের আওতাভুক্ত। তাহলে উৎপাদন এটা কিন্তু শিল্পের মধ্যেই পড়ে। বন্টন মানে হচ্ছে এটা বাণিজ্যের মধ্যে গিয়ে পড়ে। কিন্তু পরিবহনটাও বাণিজ্য সহায়ক কার্যাবলীর মধ্যে পড়ে। কিন্তু ভোগটা ভোগটা কারবারের আওতাভুক্ত নয়। সো আমাদের কারেক্ট আনসার কোনটা? আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে কনজামশন বা ভোগ। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সংক্ষিপ্ত রূপ কোনটি? এখানে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইকোসক। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, অর্থাৎ তারা বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম করে থাকে, সেটাকে বলা হচ্ছে ইকোসক। অর্থাৎ কারেক্ট আনসার হচ্ছে কোনটা? ইকোসক এটা। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখব জনাব করিম তার ব্যক্তিগত গাড়িটি বিক্রয় করলেন এবং 10,000 টাকা লাভ করলেন। দেখো, ব্যক্তিগত গাড়ি বিক্রয় করছে এবং 10,000 টাকা লাভ করছে, যেটা কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে মোটেও সম্পর্কযুক্ত নয়। এটাকে আমরা কারবারও বলতে পারবো না, এটাকে আমরা বিনিয়োগও বলবো না, এটাকে আমরা বাণিজ্যও বলবো না। তাহলে এটার কারেক্ট আনসার কি? যেহেতু তিনি ব্যক্তিগত গাড়ি বিক্রি করছে, 10,000 টাকা লাভ করছে, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত একটা বিষয়। সো এটার সাথে কিন্তু এই তিনটা পার্টের কোনো সম্পর্ক নেই। সো আনসার হচ্ছে কোনটা? কোনোটি নয়। লেজিস ফেয়ার এই তথ্য কোন অর্থনীতির জন্য প্রযোজ্য হয়? এটা সাধারণত মুক্ত বাজার অর্থনীতির ক্ষেত্রে বোঝায়, যে মুক্ত বাজার অর্থনীতি। আর মুক্ত বাজার অর্থনীতি বলতে অর্থাৎ একটা দেশের বাজারে হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাজ করবে, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা কাজ করবে। সো আনসার হচ্ছে কোনটা? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা সম্পদ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানা সম্পদ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে চার্টার পার্টি। তুমি মনে করো একটা একটা জাহাজের কি করছো, একটা জাহাজের মালিকের কাছ থেকে জাহাজের একটা নির্দিষ্ট অংশ কি করতেছো, ভাড়া নিচ্ছ। এখন এই নির্দিষ্ট যে অংশটুকু তুমি ভাড়া নিচ্ছ, এই অংশটার অর্থাৎ এই অংশটা তোমার নিজের সম্পদ হিসেবে কাজ করবে, এবং তুমি এই অংশেই কিন্তু কি করবা, ওই মালামালগুলো পরিবহন করে নিয়ে আসতে পারবা। সো এটার কারেক্ট আনসার হচ্ছে কোনটা? চার্টার পার্টি। জনাব করিম মুন্সিগঞ্জ থেকে আলু সংগ্রহ করে হিমাগারে সংরক্ষণ করেন। তাহলে এই যে সংরক্ষণ করার যে কাজটা, এটা হচ্ছে কি, এই সংরক্ষণ করার কাজটা হচ্ছে এখানে বলতেছে খুচরা ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সেগুলো তিনি বন্টন করেন। তাহলে তিনি কোন ধরনের উপযোগ সৃষ্টি করেছেন? তিনি হচ্ছে সময়গত উপযোগ সৃষ্টি করেছেন, কারণ তিনি এক সময়ের পণ্য অন্য সময় পর্যন্ত তিনি সংরক্ষণ করেছেন। কোনটি ব্যবসায়ের মুনাফা অর্জনকে বিশেষভাবে প্রভাবিত করে? আচ্ছা, ঝুঁকি কিন্তু মুনাফা অর্জনকে প্রভাবিত করে, কারণ আমরা যখন অনেক বেশি বেশি ঝুঁকি নিই তখন অনেক বেশি বেশি মুনাফা অর্জন করা যায়, অর্থাৎ অধিক ঝুঁকি অধিক মুনাফা। একইভাবে এই মুনাফা অর্জন করতে গিয়ে কিন্তু আমাদের অনিশ্চয়তাও থাকে, যে আমরা 20,000 একক প্রোডাক্ট উৎপাদন করলাম, সেই 20,000 একক প্রোডাক্ট কি আসলে বিক্রয় করা যাবে কিনা, আমরা কি মুনাফা করতে পারবো কিনা, এটা কিন্তু আমরা অনিশ্চিত। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কোনটা? ক ও খ দুটিই কিন্তু এখানে সঠিক। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদের রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত? আচ্ছা, প্রাকৃতিক সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করে মানুষের ব্যবহার উপযোগী করাটাকে বলা হচ্ছে শিল্প, অর্থাৎ এটা হচ্ছে উৎপাদনের প্রধান বাহক হচ্ছে কি? শিল্প। আনসার হচ্ছে শিল্প। ব্যবসায়িক সমীকরণটা হচ্ছে কি? বিজনেস সমান সমান হচ্ছে সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি প্লাস সামেশন অফ এটি। এখানে আই মানে হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প, টি মানে হচ্ছে ট্রেড বাণিজ্য, অক্সিলারিজ টু ট্রেড মানে হচ্ছে বাণিজ্য সহায়ক কার্যাবলী। সো আমাদের আনসার কোনটা? সামেশন অফ আই যোগ সামেশন অফ টি যোগ সামেশন অফ এটি। এখানে এই দুটোতে কিন্তু সামেশন নেই,
সো এটাকে কিন্তু আমরা আনসার করতে পারবো না। এখানে সামেশন থাকলেও এটাতে টিটা কিন্তু নেই, টি নেই, যার কারণে এটাও কিন্তু কাটা। পণ্য সামগ্রী উৎপাদন বা ক্রয় বিক্রয়ের মাধ্যমে ধন সম্পদ অর্জনে মানুষের সকল কর্ম প্রচেষ্টাকে বলা হচ্ছে। যখন আমরা পণ্য সামগ্রী উৎপাদন এবং সেগুলো ক্রয় বিক্রয় হবে এবং ধন সম্পদ অর্জনে মানুষের সকল যে কর্ম প্রচেষ্টা, উৎপাদন, ক্রয় বিক্রয়, এই সমস্ত কাজকে বলা হচ্ছে কি? সমস্ত কাজকে বলা হচ্ছে ব্যবসা। ব্যবসা সংগঠনের সম্পদ সংগ্রহ ও সুষ্ঠু পরিচালনার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি? সর্বাধিক প্রয়োজন হচ্ছে আমাদের টাকার প্রয়োজন। আমরা যদি ব্যবসাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে চাই, সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে চাই, সঠিকভাবে সম্পদগুলোকে সংগ্রহ করে সঠিক জায়গায় আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে টাকার। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কোনটি? অর্থ সংস্থান। যদিও বাকিগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সর্বাধিক প্রয়োজন হচ্ছে অর্থ সংস্থান। কোনো ব্যবসা শুরু করার পূর্বে নিম্নের উপাদানগুলোর কোনটি ব্যবসার বিবেচ্য বিষয় নয়? আচ্ছা, এখানে কোনটা ব্যবসার, অর্থাৎ পূর্বে, ব্যবসা শুরু করার পূর্বে কোনটা বিবেচ্য বিষয় না? ব্যবহারজনিত জীর্ণতা। ধরো একটা ব্যবসা আমি শুরু করতেছি, এখানে একটা মেশিন আছে, সেই মেশিনটাকে আমি অর্থাৎ ব্যবহার করতে করতে একটু পুরাতন হয়েছে, এটা কি আসলে কোনো মেজর ফ্যাক্ট? যদি একটা সম্পদকে আমরা সঠিক ব্যবহার করতে পারি, সেটাকে দিয়েও কোনো কিছু করা যায়। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে মুশফিকুর রহিমের যে ক্যাপ, সেই ক্যাপ দিয়ে কিন্তু 20 বছর টেস্ট খেলা সে, আমরা দেখেছি যে টেস্ট খেলায় তিনি অংশগ্রহণ করেছেন 20টা বছর। অর্থাৎ ব্যবহারজনিত জীর্ণতা এটা কিন্তু সেক্ষেত্রে কোনো ফ্যাক্ট করে না। সময়ের বিবর্তন, 20 বছর হয়ে গেছে, আমি ক্যাপটা ফেলে দিব না, এটাও কিন্তু না। অপ্রচলনজনিত, ক্যাপ তো একটা টেস্ট ম্যাচে পড়তেই হবে, সো অপ্রচলনজনিত বিষয়টাও কিন্তু এখানে ফ্যাক্ট করে না। তাহলে ব্যবসা শুরু করার পূর্বেও ঠিক একইভাবে কোনো একটা সম্পদের ব্যবহারজনিত জীর্ণতা, সময়ের বিবর্তন, অপ্রচলনজনিত বিষয়, এগুলো কিন্তু তেমনটা বিবেচ্য নয়। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে কোনটি? সব কয়টি। এখানে কারেক্ট আনসার হচ্ছে সব কয়টি। লেনদেনের ঝুঁকিগত উপাদান কোনটি? লেনদেনের ঝুঁকিগত উপাদান হচ্ছে কোনটা সবচেয়ে ঝুঁকিগত উপাদান কোনটা? অর্থাৎ ব্যবসায়িক যে লোকসান, এই ব্যবসায় যদি কোনো লোকসান হয়, সেটাই হচ্ছে কি? ঝুঁকিগত উপাদান। ওকে, সো আমাদের ঝুঁকিগত উপাদান হচ্ছে কোনটা? ব্যবসায়ের লোকসান। পণ্য সম্পর্কে কালগত বাধা দূর করে কোনটা? কাল মানে একটা নির্দিষ্ট সময়ের পণ্য আমরা অন্য সময়ে গিয়ে বিক্রি করব, সেটা হচ্ছে এই ধরনের বাধা দূর করে সাধারণত কি? গুদামজাতকরণ। পরিবহন হচ্ছে কেমন বাধা? পরিবহন হচ্ছে স্থানগত বাধা। উৎপাদন হচ্ছে শিল্পের একটা বাহন, এটা এটা তেমন একটা ফ্যাক্ট না। বাজারজাতকরণ হচ্ছে যে বাজারজাতকরণ মানে হচ্ছে উৎপাদিত পণ্য জাস্ট ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে বলা হচ্ছে বাজারজাতকরণ। সম্পদ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবসায়ের কোন কার্যাবলীর মধ্যে পড়ে? আমরা সম্পদ আহরণ করব, সেটাকে প্রক্রিয়াজাত করব, সেটা সাধারণত উৎপাদনের মধ্যে গিয়ে পড়ে, কারণ এটা একটা শিল্পের অংশ। নিচের কোনটি সংযোজন শিল্পের উদাহরণ? সংযোজন মানে কি? বিভিন্ন শিল্পের উৎপাদিত পণ্য, বিভিন্ন শিল্পের উৎপাদিত পণ্য যখন আমরা কি করব? একত্রিত করব। বিভিন্ন শিল্পের উৎপাদিত পণ্য যখন আমরা একত্রিত করব, তখন সেটাকে বলা হচ্ছে কি? সংযোজন শিল্প। এটার কারেক্ট আনসার হচ্ছে মোটর গাড়ি। ধরো কোনো একটা শিল্প তারা চাকা উৎপাদন করে, সেখান থেকে চাকা নিয়ে আসলাম। কোনো একটা শিল্প তারা ইঞ্জিন উৎপাদন করে, সেখান থেকে ইঞ্জিন নিয়ে আসলাম। কোনো একটা শিল্প তারা বাতি উৎপাদন করে, লাইট উৎপাদন করে, হর্ন উৎপাদন করে, তার অর্থাৎ বিভিন্ন ওয়ারিং গুলো উৎপাদন করে, সেগুলো আমরা নিয়ে আসলাম। সবগুলোকে একত্র করে আমরা এই সংযোজন শিল্পটা করলাম, সেটা হচ্ছে মোটর গাড়ি। তাহলে আমরা একটু দেখি সিমেন্ট হচ্ছে কেমন। সিমেন্ট হচ্ছে, এটা হচ্ছে একটি যৌগিক শিল্প। কেরোসিন হচ্ছে বিশ্লেষণ শিল্প বা শোধন শিল্প। আর সাবান হচ্ছে কি? সাবান হচ্ছে একটা যৌগিক শিল্প, কারণ এখানে অনেকগুলো পদার্থ দিয়ে একটা পদার্থ তৈরি করা হয়। শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব আরোপ করেন কে? শিল্পে উৎপাদন বাড়ার জন্য শ্রম বিভাগের উপর গুরুত্ব আরোপ করছে হচ্ছে অ্যাডাম স্মিথ। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশনস, এবং তিনি কিন্তু আধুনিক অর্থনীতির জনক। অপরিশোধিত খনিজ তেল হতে ডিজেল, পেট্রোল, অকটেন প্রস্তুত কোন শিল্পের অন্তর্গত? এগুলো হচ্ছে বিশ্লেষণ শিল্পের অন্তর্গত, কারণ আমরা যখন একটা পদার্থকে বিশ্লেষণ করে অনেকগুলো পদার্থ তৈরি করব, সেটাকে বলা হচ্ছে বিশ্লেষণ শিল্প। খনি থেকে যখন আমরা একটা তেল পাবো, সেটা দিয়ে ডিজেল, পেট্রোল, অকটেন প্রস্তুত করা হচ্ছে বিশ্লেষণ শিল্প অথবা শোধন শিল্প। নিচের কোনটি কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করার সাথে সম্পৃক্ত? কাঁচামাল প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করব, হ্যাঁ, সেটা হচ্ছে উৎপাদন। অর্থাৎ
উৎপাদন অর্থাৎ কাঁচামালগুলোকে আমরা প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করব। ধরো তুলা থেকে সুতা, সুতা থেকে হচ্ছে কাপড়, এবং কাপড় থেকে আমরা বস্ত্র উৎপাদন করব। বিভিন্ন ধরনের কাঁচামাল একত্রিত করে একটি বিশেষায়িত পণ্য উৎপাদনের শিল্পের নাম। বিভিন্ন ধরনের কাঁচামাল, ধরো খার, চর্বি, এগুলো দিয়ে আমরা সাবান প্রস্তুত করতে পারি, এবং এই শিল্পটাকে বলা হচ্ছে কি শিল্প? যৌগিক শিল্প। এই শিল্পটাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। কোন প্রক্রিয়ার সাথে বাণিজ্য অত্যধিক জড়িত? বাণিজ্য সাধারণত জড়িত হচ্ছে বন্টন প্রক্রিয়ার সাথে, উৎপাদনটা জড়িত হচ্ছে শিল্পের সাথে। তাহলে শিল্প, বাণিজ্য এবং সেবা, তার মধ্যে শিল্প জড়িত হচ্ছে উৎপাদনের সাথে, বাণিজ্য জড়িত হচ্ছে বন্টনের সাথে, অর্থাৎ কিভাবে ভোক্তার নিকট ক্রয় বিক্রয় সহ অন্যান্য যাবতীয় সহায়ক কার্যাবলীগুলো কিসের সাথে রিলেটেড? বন্টনের সাথে রিলেটেড। তাহলে আমাদের কারেক্ট আনসার কি এখানে? বন্টন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, এখানে বলছে স্থাপন করছে, এখানে বলে না যে বিদ্যুৎ সেবা দিচ্ছে। বিদ্যুৎ সেবা যদি দিত তখন সেবা পরিবেশক শিল্প হতো। যে কুইক রেন্টাল গ্রাহকদেরকে মানসম্মত বিদ্যুৎ সেবা দিচ্ছে, তখন হতো কি? সেবা পরিবেশক শিল্প। কিন্তু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে, স্থাপনাটা হচ্ছে কি শিল্পের আন্ডারে যায়? স্থাপন হচ্ছে নির্মাণ শিল্প, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সেগুলো স্থাপন, ব্রিজ নির্মাণ, পুল নির্মাণ, মেট্রো রেল নির্মাণ, তারপরে হচ্ছে কি আমরা এখন দেখতে পাচ্ছি যে টানেল নির্মাণ, এগুলো হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্গত। যে শিল্পসমূহ অন্যান্য শিল্পকে সহায়তা পরিষেবা প্রদান করে সেগুলোকে কি বলে? যে শিল্প অন্য আরেকটা শিল্পকে সহায়তা দিচ্ছে সেই ধরনের শিল্পগুলোকে বলা হচ্ছে মাধ্যমিক শিল্প। যেমন আরেকটা শিল্পকে সহায়তা করতেছে অনেকগুলো শিল্প মিলে একসাথে হচ্ছে, যেমন যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, তারপর হচ্ছে প্রক্রিয়াজাত শিল্প, সংযোজন শিল্প, সংযুক্ত শিল্প, এই ধরনের শিল্পগুলোকে সাধারণত আমরা মাধ্যমিক শিল্প বলে থাকি। বাংলাদেশে পোশাক শিল্পের ব্যাপকভাবে বেড়ে ওঠার প্রধান কারণ হচ্ছে সস্তায় শ্রমিক। আমাদের দেশের শ্রমিকের মূল্য কিন্তু সস্তা, সেক্ষেত্রে কিন্তু আমরা কি কম টাকা দিয়ে আমরা কি করতে পারি? অর্থাৎ একটা গার্মেন্টস কর্মী আমরা দেখি সকাল 8টায় যায়, সে কিন্তু রাতের 12টায় আসে, আবার 1 ঘন্টা খেয়ে দিয়ে অনেক সময় নাইট করতেও চলে যায়। অর্থাৎ সস্তায় শ্রমটা বাংলাদেশে থাকার কারণে আমরা কি করি? পোশাক শিল্পে ব্যাপকভাবে বেড়ে উঠেছি, এবং বর্তমানে তৈরি পোশাক হচ্ছে আমাদের কি, আমাদের রপ্তানিতে আমরা কিন্তু কি সবচেয়ে ঊর্ধ্বে আছে কোনটি? তৈরি পোশাক। পণ্য বা সেবা বন্টন সংক্রান্ত কাজের মাধ্যমে সম্পাদিত হয় কি? পণ্য বা সেবা বন্টনের মাধ্যমে হয় হচ্ছে বাণিজ্য। বাণিজ্যের কাজই হচ্ছে কি? পণ্য ও সেবা বন্টন করা। ট্রেড কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ট্রেড, ট্রেড বা বাণিজ্য বা বিনিময়, অর্থাৎ বিনিময়ের মাধ্যমে অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে আমরা সাধারণত বিনিময় করে থাকি। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য, কমার্স, কমার্সের মাধ্যমে আমরা করে থাকি কি? বিনিময়। বিনিময়ের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় কোনটা? সত্যগত। তখন একজনের একটা জিনিস যখন আমরা ক্রয় বিক্রয় হবে সেটা আরেকজনের কাছে চলে যাবে, অর্থাৎ মালিকানাটা পরিবর্তন হবে। মালিকানা যদি পরিবর্তন হয়, একজনের সত্যটা চলে যাবে আরেকজনের কাছে, তখন এটাকে কোন ধরনের উপযোগ বলা হচ্ছে? সত্যগত উপযোগ বলা হচ্ছে। জহির মিয়া মালদ্বীপ থেকে শুটকি মাছ কিনে জাপানে বিক্রি করে, তার ব্যবসাকে কি বলা হচ্ছে? মালদ্বীপ থেকে কিনছে, কিনে সে কি করছে? এক দেশ থেকে আমদানি করে আবার আরেক দেশে রপ্তানি করাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি বাণিজ্য। কি বাণিজ্য? পুনঃরপ্তানি বাণিজ্য। মিস্টার ইমতিয়াজ সামি মিয়ানমার থেকে শুটকি কিনে ব্রিটেনে বিক্রয় করে, একই প্রশ্ন, পুনঃরপ্তানি বাণিজ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভারত থেকে চিনি আমদানি করে সে চিনি আবার বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হলে সেটাও কি? পুনঃরপ্তানি বাণিজ্য। তাহলে পুনঃরপ্তানি বাণিজ্যটা খুবই ইম্পর্টেন্ট, এবারের পরীক্ষার জন্য আমরা চিন্তা করেছি, সেজন্য আমরা ঠিক তিনটা এক্সাম্পল নিয়ে আসলাম। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? এটা আমরা অলরেডি একবার দেখেছি যে মালিকানা সনদ হিসেবে কোনটা ব্যবহার হয়? চার্টার পার্টি। এখানে জাহাজের মালিকের সাথে পণ্যের যে বাহক তিনি কি করে? একটা চুক্তি করে, মালিকানা অর্থাৎ মালিকানা সত্ত্বের একটা চুক্তি করে যে আমরা আপনার এই একটা পোর্শন আমরা ভাড়া নিচ্ছি, ভাড়ার চুক্তি। নিচের কোনটি উৎপাদনের উপাদান? উৎপাদনের উপাদান হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি থেকে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হয় খাজনা, শ্রম থেকে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হয় মজুরি, মূলধন থেকে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে সুদ, সংগঠন থেকে যে আয়টা পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে মুনাফা।
এগুলা কিন্তু আমাদেরকে জানতে হবে। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের বাইরে বাকি যা থাকে সেটা কিন্তু উৎপাদনের উপাদান নয়। তবে একটা পঞ্চম উপাদান রয়েছে, সেটা হচ্ছে কি প্রযুক্তি, টেকনোলজি। যদিও সেটাকে আমরা এখানে যুক্ত করিনি। অর্থাৎ উৎপাদনের উপকরণ বললেই আমরা সাধারণত কয়টা মনে রাখবো? 4টা। তাহলে বীমাটা কিন্তু উৎপাদনের উপাদান নয়। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে বীমা, কারণ এটা উৎপাদনের উপাদান নয়। ফ্রাঞ্চাইজিং কি? ফ্রাঞ্চাইজিং মানে হচ্ছে আমরা একটা খ্যাতনামা ব্র্যান্ডকে নিয়ে আমরা নিজেরাই কি করব? খ্যাতনামা ব্র্যান্ডের প্রোডাক্টগুলোকে আমরা নিজেরাই বিক্রি করব। অর্থাৎ নির্দিষ্ট ব্র্যান্ডের অধীনে যখন আমরা ব্যবসা করব তখন সেটাকে বলা হচ্ছে ফ্রাঞ্চাইজিং। প্রতিযোগিতায় অবসান ঘটানোর জন্য গঠিত সংগঠনের নাম কি? প্রতিযোগিতায় অবসান ঘটানোর জন্য যখন আমরা কোনো সংগঠন যখন একটার সাথে একটা কি হয়, যুক্ত হয়, এগুলোকে বলা হয় ব্যবসায়ী জোট। অর্থাৎ পুল, কার্টেল, এগুলোকে বলা হচ্ছে ব্যবসায়ী জোট। অর্থাৎ তারা প্রতিযোগিতা কমায়। হ্যাঁ, তারা নিজেরার মধ্যে নিজেদের প্রতিযোগিতা কমানোর জন্য তারা কি করে? একজন আরেকজনের সাথে মার্চ করে নেয়। মানুষের অভাব মোচনের লক্ষ্যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন, বন্টন, সহায়ক বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হচ্ছে কি? ব্যবসা। ব্যবসা, এটা কারেক্ট আনসার হচ্ছে ব্যবসা। নিচের কোনটি ব্যবসায়ী পরিবেশের উপাদান নয়? দেখো, ব্যবসা পরিবেশের উপাদান হচ্ছে 6টা। আমি সহজে যদি মাথায় রাখি, পলিটিক্যাল, পি দিয়ে হচ্ছে পলিটিক্যাল। পলিটিক্যাল মানে কি? রাজনৈতিক। ই দিয়ে ইকোলজিক্যাল। আমরা ইকোলজি, যদিও শব্দের অর্থটা বাস্তু সংস্থান, বাট আমরা ইকোলজি দিয়ে মাথায় রাখবো, চেষ্টা করব যে এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এস দিয়ে হচ্ছে সোশ্যাল। সোশ্যাল মানে সামাজিক। টি দিয়ে টেকনোলজিক্যাল। টেকনোলজিক্যাল মানে হচ্ছে প্রযুক্তি। ই দিয়ে হচ্ছে ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল মানে হচ্ছে অর্থনৈতিক। এল দিয়ে লিগাল। লিগাল মানে হচ্ছে আইনগত। তাহলে ব্যবসায় পরিবেশের উপাদান হচ্ছে কয়টা? ব্যবসা পরিবেশের উপাদান হচ্ছে 6টা। তাহলে অর্থনৈতিক শক্তি আছে, প্রযুক্তিগত আছে, মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনৈতিকের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো মনস্তাত্ত্বিক শক্তি, এটা সাধারণত এটা কোনো কি হতে পারে না, ব্যবসায়িক পরিবেশের উপাদান হতে পারে না। তাহলে আমাদের আনসার কোনটা এখানে? মনস্তাত্ত্বিক শক্তি। ব্যবসায়িক পরিবেশের মৌলিক উপাদান কয়টি? আমরা একটু আগেই দেখলাম, ব্যবসা পরিবেশের মৌলিক উপাদান হচ্ছে 6টি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের সৃষ্টি করে? আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে একটা দেশের রাজনৈতিক পরিবেশ। একটা দেশের রাজনৈতিক পরিবেশ। সুনাম। সুনাম হচ্ছে একটা ব্যবসায়ের মূল্যবান ভূষণ। একটা ব্যবসার মূল্যবান ভূষণ কি? সুনাম। সুনামটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক কিন্তু কি করে? আর্থিকভাবে বেনিফিট করে। সেজন্য এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের কেমন? এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের অর্থনৈতিক পরিবেশ। যদি বলতো যে একটা দেশের সুনাম, একটা দেশের সুনাম যদি বলতো, তখন হতো কি? সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ। সামাজিক বা সাংস্কৃতিক পরিবেশ কখন হতো? যদি বলতো যে দেশের সুনাম। কিন্তু এটা বলছে শুধু সুনাম। শুধু সুনাম এবং বলছে ব্যবসায়ের সুনাম। তো ব্যবসায়ের সুনাম যেহেতু, এটা কোন পরিবেশ? এটা অর্থনৈতিক পরিবেশের একটা অংশ। জাতীয় আয়, সঞ্চয়, সুদের হার, মুদ্রাস্ফীতি সবগুলোর সাথে আর্থিক বিষয় যেহেতু জড়িত, সেহেতু এটা কোন পরিবেশ? এটা অর্থনৈতিক পরিবেশের একটা, এগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। বাংলাদেশের গার্মেন্ট শিল্পে শিশু শ্রম বন্ধের পিছনে কোন পরিবেশের অবদান সবচেয়ে বেশি? শিশু শ্রম বন্ধের জন্য শিশু শ্রম আইন আছে। শিশু শ্রম আইন। এই শিশু শ্রম আইন সাধারণত এটা হচ্ছে আইনগত পরিবেশের একটা পার্ট। কোন পরিবেশের পার্ট? আইনগত পরিবেশের একটা পার্ট। দেশের যশ খ্যাতি, দেশের যশ খ্যাতি, এটা হচ্ছে সামাজিক পরিবেশ। আমি একটু আগে আলোচনা করেছি সামাজিক পরিবেশ। নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যের মধ্যে অসীম দায়। এক মালিকানা দায় কিন্তু অসীম। আনুপাতিক হারে মুনাফা না। এক মালিকানা কারবার কি করে জানো? এক মালিকানা কারবার কিন্তু মুনাফা কিন্তু সব মুনাফা তার একার, যেহেতু সে একাই মালিক, একাই সে পুঁজি দিয়ে থাকে এবং তার মুনাফাও কিন্তু কি একক মুনাফা। আনুপাতিক হারে মুনাফা কিন্তু এখানে আসবে না। আইনগত অস্তিত্ব নেই, সেটা ঠিক আছে। অনিশ্চিত স্থায়িত্ব, তাও ঠিক আছে। তাহলে এখানে কারেক্ট আনসার কি পাচ্ছি আমরা? আনুপাতিক হারে মুনাফা। আনুপাতিক হারে মুনাফাটাই হচ্ছে কি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা হচ্ছে কি? অসীম দায়। কারণ মালিককে একাই কিন্তু সব দায় নিতে হয়, সেজন্য এক মালিকানা কারবারের প্রধান অসুবিধা হচ্ছে কোনটা? অসীম দায়। সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন কোনটা? এক মালিকানা ও অংশীদারি, দুইটাই কিন্তু প্রাচীন। তবে দুটার মধ্যে এক মালিকানা সবচেয়ে বেশি প্রাচীন, সেজন্য এক মালিকানা কারবার হচ্ছে কি সবচেয়ে প্রাচীন ব্যবসা সংগঠন। এবং এই সংগঠনগুলো গড়ে উঠছিল কোন যুগে? এই সংগঠনগুলো গড়ে উঠছিল হচ্ছে মধ্যযুগে। এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই এক মালিকানা এবং অংশীদারি সংগঠনগুলো গড়ে উঠছিল
মধ্যযুগে, এবং এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের শুরু থেকেই, অর্থাৎ সবচেয়ে সুপ্রাচীন ব্যবসা প্রতিষ্ঠান। ক্রেতাদের সাথে অধিক যোগাযোগ রাখা সম্ভব। একটা ক্রেতার সাথে আমরা অধিক যোগাযোগ রাখতে পারি একমাত্র এক মালিকানা কারবার। একটা ছোট্ট ব্যবসায়ী সে চাইলে সমস্ত ক্রেতার সাথে একটা সম্পর্ক রাখতে পারে। তাহলে ক্রেতাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে পারে কে? এক মালিকানা কারবার। কোন ব্যবসা মালিকানা ও ব্যবস্থাপনা অবিচ্ছেদ্য, অর্থাৎ কোন ব্যবসায় মালিকানার ব্যবস্থাপনা হচ্ছে যে কি পৃথক নয়। সাধারণত এক মালিকানা কারবারেও মালিকানা ব্যবস্থাপনা পৃথক নয়, অংশীদারি কারবারেও পৃথক নয়, কিন্তু অংশীদারি কারবারে যেহেতু আইনগত জটিলতা আছে, এছাড়া নিবন্ধনের কিছু বিষয় আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফারেবল আনসার হচ্ছে কোনটা? সবচেয়ে বেশি প্রেফারেবল আনসার হচ্ছে এক মালিকানা, কারণ এক মালিকানা কারবারে কিন্তু একদম অবিচ্ছেদ্য। অর্থাৎ এখানে ব্যবসা প্রতিষ্ঠান যা মালিকতা, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের নামে মামলা হওয়া মানে মালিকের নিজের নামে মামলা হওয়া। যদিও ব্যবসা প্রতিষ্ঠানের নামে কোনো মামলা করা যায় না, মামলা করতে হয় মালিকের নিজের নামে। এক মালিকানা ব্যবসার কোন দলিলটা প্রয়োজন? তুমি যদি পৌর এলাকা কিংবা সিটি কর্পোরেশন এলাকাতে একটা এক মালিকানা প্রতিষ্ঠান দিতে চাও, সেক্ষেত্রে তোমাকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। তাহলে এক মালিকানার প্রয়োজনীয় দলিল হচ্ছে কোনটা? ট্রেড লাইসেন্স। স্বেচ্ছাচারিতা এক মালিকানা কারবারের একটি কি? এটা হচ্ছে স্বেচ্ছাচারিতা হচ্ছে একটা অসুবিধা। স্বেচ্ছাচারিতা মানে হচ্ছে তুমি এখানে চাইলে নিজের মতো অনেক কিছু করতে পারবা, অসাধু কাজ কারবার করতে পারবা। তাহলে তুমি চাইলে তুমি ক্রেতাদেরকে পণ্য, অর্থাৎ পণ্য দেওয়ার সময় তুমি ওজন কম দিচ্ছ, মানসম্মত পণ্য সরবরাহ করতেছো না, পচা নষ্ট পণ্য কি করতেছো তুমি সরবরাহ করতেছো। চাইলে কিন্তু অনেক কিছু করা যায়, নিজে দাম নির্ধারণ করে দেওয়া, বেশি দামে পণ্য বিক্রি করে দেওয়া। এই ধরনের স্বেচ্ছাচারিতার কিন্তু সুযোগ থাকে কোন ব্যবসায়ীদের? অর্থাৎ এই ধরনের স্বেচ্ছাচারিতার সুযোগ থাকে এক মালিকানা কারবারের ক্ষেত্রে। সো এটা একটা অসুবিধা। কি কারণে এক মালিকানা কারবারের বিরুদ্ধে মামলা করা যায় না? কারণ পৃথক কোনো আইনগত সত্তা নেই। এখানে মালিকার ব্যবসা কিন্তু একই, সেজন্য ব্যবসায়ের নামে আলাদা করে তুমি মামলা করতে পারবে না। কোন ব্যবসায়ের ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচাইতে উত্তম? কোনটাতে? এখানে রেস্টুরেন্টে মালিক একজন হলেও কিন্তু চলে, কিন্তু নির্মাণ, হাউজিং, হাসপাতাল, এখানে কিন্তু বহু মালিকানা আমরা দেখতে পাই। এগুলো কোম্পানি হতে পারে, এগুলো অংশীদারির ক্ষেত্রে হতে পারে, কিন্তু রেস্টুরেন্ট হচ্ছে কি এটা চাইলে একজন মালিক খুব সহজেই কিন্তু করতে পারে। তো এটা কিন্তু এক মালিকানা কারবার একটা উপযুক্ত ক্ষেত্র হিসেবে হতে পারে। আমাদের এই পর্যায়ে আমরা দেখবো যে নিম্নের কোন ব্যবসায়ের নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। আচ্ছা, নিবন্ধন ঐচ্ছিক মানে হচ্ছে চাইলে নিবন্ধন করা যাবে, নিবন্ধন না করলেও চলবে। সেটা হচ্ছে কি অংশীদারি কারবার। অংশীদারি কারবারে কিন্তু নিবন্ধন কিন্তু কি নয়, বাধ্যতামূলক করা হয়নি। অংশীদারি কারবার চুক্তি হতে পারে মৌখিক, চুক্তি হতে পারে লিখিত, চুক্তি হতে পারে নিবন্ধিত। এক্ষেত্রে চুক্তি মৌখিক হলেও একটা অংশীদারি কারবার গঠন হতে পারে, চুক্তি নিবন্ধিত হওয়ার কোনো কি নেই, বাধ্যবাধকতা নেই। অংশীদারি কারবারের নিবন্ধন কি নয়? অংশীদারি কারবারের নিবন্ধনটা হচ্ছে ঐচ্ছিক। নিবন্ধনটা হচ্ছে ঐচ্ছিক, অর্থাৎ এটা বাধ্যবাধকতা নেই। এটা অংশীদারি আইন অনুযায়ী যে সিস্টেম সেটাই। 1932 সালের আইন অনুযায়ী অংশীদারি মানে হচ্ছে বিভিন্ন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে অংশীদারি। চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর কত পার্সেন্ট সুদ দিতে হয়? চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর সুদ দিতে হবে হচ্ছে 6%। চুক্তিতে উল্লেখ না থাকলে মূলধন এবং উত্তোলনের উপর সুদ কেমন? চুক্তিতে উল্লেখ না থাকলে মূলধন এবং উত্তোলনের উপর কোনো সুদ ধার্য হয় না। চুক্তিতে উল্লেখ না থাকলে লাভ লোকসান কিভাবে ভাগ হবে? চুক্তিতে উল্লেখ না থাকলে লাভ লোকসান ভাগ হবে সমান হারে। এখানে কিন্তু কোনো অপশনে আমরা 6% দেখতে পাচ্ছি না। সো আনসার হচ্ছে কি কোনোটি নয়। আনসার হচ্ছে কোনোটি নয়। কোন অংশীদারি চুক্তিটি আইনগত দলিল হিসাবে পরিগণিত হয়? এখানে কোনটা আইনগত দলিল হিসাবে পরিগণিত হবে? যখন আমরা চুক্তিটা নিবন্ধন করব, সেই চুক্তিটা যখন নিবন্ধিত হবে, সেই নিবন্ধিত চুক্তিটা কিন্তু 1932 সালের আইন অনুযায়ী কি হবে? ওইটা একটা দলিল হিসাবে পরিগণিত হবে। অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে? অংশীদারি আইনের 58 ধারাতে বলা হয়েছে নিবন্ধন পদ্ধতি। আর নিবন্ধন পরিবর্তন নিয়ে বলা হচ্ছে 60 ও 61-তে বলা হয়েছে নিবন্ধন পরিবর্তন নিয়ে। আর 69 ধারায় বলা হয়েছে কি? 69 ধারায় বলা হয়েছে নিবন্ধন না করার ফলাফল নিয়ে। নিবন্ধন না করলে কি হয়? কোন একজন অংশীদার 100 টাকার বেশি টাকার জন্য অন্য আরেকজন অংশীদারের সাথে মামলা করতে পারবে না। বাইরের কোনো লোক 100 টাকার বেশি একটা মামলা, 100 টাকার বেশি একটা প্রাপ্য আদায় করার জন্য মামলা করতে পারে না একজন আরেকজনের বিরুদ্ধে। তাহলে অংশীদারি আইনের কত ধারায় নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে? 58-1। নিবন্ধনের পরিবর্তন হচ্ছে কত? 60, 61, 69 হচ্ছে কি
69 হচ্ছে নিবন্ধন না করার ফলাফল। একইভাবে অংশীদারি কারবারের 4 নাম্বার ধারায় বলা আছে অংশীদারি কারবারের সংজ্ঞা নিয়ে, অংশীদারি কারবারের 7 ধারায় বলা আছে ঐচ্ছিক অংশীদারি নিয়ে, অংশীদারি কারবারের 28 নাম্বার ধারায় বলা আছে আচরণে অনুমোদিত অংশীদার নিয়ে, অংশীদারি কারবারের 30 ধারায় বলা আছে যে নাবালক অংশীদার নিয়ে। একইভাবে অংশীদারি কারবারের 39 ধারায় বলা আছে কি অংশীদারি কারবারের বিলোপ সাধন নিয়ে। আশা করি বুঝতে পেরেছো। বাংলাদেশে বহাল অংশীদারি ব্যবসায়ের আইনের কত ধারায় এই ব্যবসায়ী সংজ্ঞা প্রদত্ত হয়েছে? একটু আগেই বলেছি অংশীদারি আইনের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 4 ধারায়। অংশীদারি কারবারের একটি অপরিহার্য উপাদান হচ্ছে কি, এটা হচ্ছে স্বেচ্ছায় সংগঠন। একটা অপরিহার্য উপাদান হচ্ছে কি, এটা স্বেচ্ছায় সংগঠন। ওখানে কি করবে তারা? স্বেচ্ছায় কিন্তু কি হবে, 2 বা ততোধিক ব্যক্তি একত্রে তারা ব্যবসা প্রতিষ্ঠানটি গঠন করবে। বাবা মারা যাওয়ার পর সন্তানেরা মিলে ব্যবসা পরিচালন করে, মুনাফাও ভাগ করে। এটিকে অংশীদারি ব্যবসা না বলার কারণ হচ্ছে, কারণ তারা হচ্ছে নাবালক। তারা যেহেতু বাবা মারা গেছে, অর্থাৎ তারা ধরে নিলাম সবাই কিন্তু কি নাবালক, এবং তারা কিন্তু একজন নাবালক, কিন্তু নাবালক অংশীদার অর্থাৎ অংশীদারি আইন অনুযায়ী তারা কিন্তু কি করতে পারে না, অর্থাৎ চুক্তি আইন অনুযায়ী 1872 সনের যে চুক্তি আইন, সেই চুক্তি আইন অনুযায়ী একজন অংশীদার কি করতে পারে না, একজন নাবালক অংশীদার চুক্তি করতে পারে না, এবং সে সাবালকত্ব প্রাপ্তির সে 6 মাসের মধ্যে সে ডিসিশন নিতে হবে সে কি অংশীদারি ব্যবসাটা পরিচালনা করবে কিনা। নাবালক অংশীদারের সাবালকত্ব প্রাপ্তির দিনের মধ্যে চুক্তিকে কতদিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়? সেটা হচ্ছে 6 মাস। 6 মাস বা 180 দিন। 6 মাস বা 180 দিন। যখন কোনো অংশীদার কারবারের কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না, তখন তাকে বলা হচ্ছে কেমন অংশীদার? ধরো কোনো নির্দিষ্ট কোনো স্থায়িত্বকাল নেই, সে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য করছিল, উদ্দেশ্য সাধন হয়ে গেছে, তবুও তার ব্যবসা প্রতিষ্ঠানটা চলতেছে। একটা নির্দিষ্ট সময়ের জন্য সে অংশীদারি কারবারটা গঠন করছিল, নির্দিষ্ট তার সময় হয়ে গেছে, তবুও তার প্রতিষ্ঠানটা চলতেছে। এই ধরনের অংশীদারি কারবারকে আমরা সাধারণত বলি ঐচ্ছিক অংশীদারি কারবার। এবং এগুলোর কোনো নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকে না, এবং নির্দিষ্ট স্থায়িত্বকাল থাকলেও সে স্থায়িত্বকাল পার হয়ে গেলেও তারা সেই ব্যবসাটাকে কিন্তু কি রাখে, কন্টিনিউয়াস চলমান রাখে। কোনো অংশীদার অংশীদারি ফার্মে মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবসা পরিচালনায় ও ব্যবস্থাপনায় সক্রিয় অংশগ্রহণ করে না। ব্যবসা পরিচালনায় যদি কোনো অংশীদার অংশগ্রহণ না করে, সেই ধরনের অংশীদারকে বলা হয় নিষ্ক্রিয় অংশীদার কিংবা ঘুমন্ত অংশীদার। যে অংশীদার কারবারে মূলধন বিনিয়োগ করে, ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে, তাকে বলা হচ্ছে সাধারণ অংশীদার। যে অংশীদার কারবারে মূলধন বিনিয়োগ করে কিন্তু কাজকর্ম করে না, পরিচালনায় অংশগ্রহণ করে না, তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। একইভাবে যে অংশীদার কারবারে মূলধন বিনিয়োগ করে না কিন্তু কাজে লিপ্ত থাকে, ব্যবসায়িক পরিচালনায় লিপ্ত থাকে, তাকে বলা হচ্ছে কর্মী অংশীদার। কোনো অংশীদার সুনাম ব্যবহার করার সুযোগ দেয়, তাকে বলা হচ্ছে নামমাত্র অংশীদার। কোনো অংশীদার অবসর গ্রহণ করে ফেলছে, তারপরও মূলধন প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় নাই, তাকে বলা হচ্ছে কি আপাত দৃষ্টিতে অংশীদার। কোনো অংশীদারকে অংশীদার হওয়ার জন্য বলা হচ্ছে তারপরও সে মৌনতা অবলম্বন করে, তাকে বলা হচ্ছে কি প্রতিবন্ধ অংশীদার। হ্যাঁ, কোনো অংশীদার এমন আচরণ করে, এমন হাবভাব করে যে তিনি প্রতিষ্ঠানের একটা অংশীদার, তাকে বলা হচ্ছে আচরণ অনুমিত অংশীদার। এই অংশীদারের পার্থক্য অর্থাৎ অংশীদারের প্রকারভেদগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়ে থাকে। নিম্নলিখিত কোন অংশীদার ব্যবসায়ে নিজস্ব সুনাম ব্যবহার করার অনুমতি দেয়? সেটা হচ্ছে নামমাত্র অংশীদার, কারণ সে সুনাম ব্যবহার করার সুযোগ দেয়। আমি একটু আগেই বলেছি। নাবালক অংশীদার চুক্তি করতে পারে না কত সালের চুক্তি আইন অনুযায়ী? আমি একটু আগেই বলেছি এটা 1872 সালে ছিল একটা চুক্তি আইন। সেই চুক্তি আইনে বলা হচ্ছে কি অংশীদার কি করতে পারে না, চুক্তি করতে পারে না। এখানে কিন্তু 1932ও আছে। 1932 কিন্তু অংশীদারি আইন, চুক্তি আইন না। চুক্তি আইন হচ্ছে কত? 1872। নিষ্ক্রিয় অংশীদার কারবারে কি করে? নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার, হ্যাঁ, তারা মূলধন বিনিয়োগ করে, তারা কিন্তু মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। তারা কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ কি করে না, ঝুঁকি বহন করে, এটা ঠিক আছে। ঝুঁকিও কিন্তু তাদের দায় কিন্তু সসীম, তারা অতিরিক্ত ঝুঁকি কিন্তু কি করে না, বহন করে না, অর্থাৎ সাধারণ অংশীদারের মতো ঝুঁকি গ্রহণ করে না। তাহলে মূলধন কিন্তু তারা কি করে? নিষ্ক্রিয় অংশীদার কিন্তু মূলধন বিনিয়োগ করে কিন্তু তারা কি করে না, ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না। তাহলে আমাদের কারেক্ট আনসার এখানে আমরা কি পাচ্ছি? মূলধন বিনিয়োগ করে। আমাদের নেক্সট প্রশ্ন, যদি কোনো অংশীদার ব্যবসায় হতে অবসর গ্রহণের পরেও ব্যবসা হতে
মূলধন উত্তোলন না করে তা ঋণ হিসাবে ব্যবসায় জমা রাখে, সে ধরনের অংশীদারকে বলা হচ্ছে কি, সে ধরনের অংশীদারকে বলা হচ্ছে আপাত দৃষ্টিত অংশীদার। কেমন অংশীদার? আপাত দৃষ্টিত অংশীদার। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে কোয়াজি পার্টনার। সাধারণত এই ধরনের অংশীদার বিজ্ঞপ্তি দিয়েই কি করে, বিজ্ঞপ্তি দিতে হয়, এবং বিজ্ঞপ্তি যদি না দেয় তাদের জন্য কিন্তু দায় বর্তাবে। হ্যাঁ, আর এই ধরনের অংশীদার আসলে কারবারে পাওনাদার হিসেবে গণ্য হয়, অর্থাৎ ঋণদাতা হিসেবে গণ্য হয়। সীমিত অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি কোথায়? সীমিত অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হচ্ছে ইংল্যান্ডে অর্থাৎ ব্রিটেনে বা লন্ডনে। শতকরা কত ভাগ অংশীদারের সম্মতিতে একজন নাবালক অংশীদার বিবেচিত হতে পারে? আচ্ছা, নাবালক যদি অংশীদার হতে চায় তাহলে সকল অংশীদারদের একটা সম্মতি থাকতে হবে। সেক্ষেত্রে আমাদের আনসার হবে কোনটা? 100%। অর্থাৎ 100% অংশীদারদের কিন্তু কি থাকতে হবে? 100% অংশীদারদের একটা সম্মতি থাকতে হবে। রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় কোন ধরনের কোম্পানি? রাষ্ট্রপতির আদেশে গঠিত হয় হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। সনদপ্রাপ্ত কোম্পানি কোনটা ছিল জানো? সনদপ্রাপ্ত কোম্পানি ছিল যে ব্রিটেনের রানী থেকে সনদ পেয়ে যে কোম্পানিটা গঠন হয়েছিল, যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হ্যাঁ, এটা ছিল সনদপ্রাপ্ত কোম্পানি। কিন্তু বিধিবদ্ধ কোম্পানি হচ্ছে একটা দেশের রাষ্ট্রপতির আদেশে গঠিত হয়। কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়? ওয়াসা, ওয়াটার সাপ্লাইজ এন্ড সাওয়ারেজ অথরিটি, এবং সাওয়ারেজ অথরিটি তাহলে হচ্ছে এটা হচ্ছে পানি নিয়ে কাজ করে। টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এগুলো কিন্তু সবগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। শিল্প ব্যাংকও কিন্তু কি, বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এগুলো একটা সংবিধিবদ্ধ কোম্পানি। কিন্তু পূবালী ব্যাংকটা হচ্ছে একটা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কখনো কি হতে পারে না? সংবিধিবদ্ধ কোম্পানি হতে পারে না। তাহলে আমাদের এখানের আনসার হচ্ছে কোনটা? পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক না, পূবালী ব্যাংক হচ্ছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। পূবালী ব্যাংক এটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবং এটা কখনো সংবিধিবদ্ধ কোম্পানি হতে পারে না। সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বিডিবিএল, বেসিক, এই 6টা ব্যাংক হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। তবে বর্তমানে যে 5টা ইসলামী ব্যাংকে কম্বাইন করা হচ্ছে, সেই 5টা ইসলামী ব্যাংকও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের আওতায় আসার সম্ভাবনা রয়েছে অনেকটা। বিধিবদ্ধ সভা প্রযোজ্য হলে এর ক্ষেত্রে কি হবে? বিধিবদ্ধ সভা অর্থাৎ যে সভাটা কিন্তু বাধ্যতামূলকভাবে রাখতে হয় কাকে? একটা পাবলিক লিমিটেড কোম্পানিকে বিধিবদ্ধ সভা কিন্তু বাধ্যতামূলকভাবে আয়োজন করতে হয়। কোন প্রতিষ্ঠানটি বাণিজ্যে নিয়োজিত নয়? এখানে কোন প্রতিষ্ঠানটা বাণিজ্যে নিয়োজিত নয়? আমরা জানি বাংলাদেশ রেলওয়ে, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এটা বাণিজ্যে নিয়োজিত নয়। একটি প্রাইভেট কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক সদস্য কত? একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক হচ্ছে 2 জন, আর সর্বোচ্চ হতে পারে কত? সর্বোচ্চ অর্থাৎ সর্বনিম্ন পরিচালক হচ্ছে 2 জন। হ্যাঁ, আর সর্বোচ্চ অর্থাৎ 50 জন থাকে, সর্বোচ্চ 50 জন, 50 জনের বেশি তো এমনি হতে পারে না। আর পাবলিক লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন পরিচালক হতে পারে কয়জন? সর্বনিম্ন পরিচালক হতে পারে 3 জন। সর্বোচ্চ হচ্ছে কি? সর্বোচ্চ হচ্ছে লিমিট, অর্থাৎ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। হ্যাঁ, এটা শেয়ারে সীমাবদ্ধ থাকে। সো সর্বনিম্ন পরিচালক প্রাইভেটের ক্ষেত্রে কয়জন? সর্বনিম্ন পরিচালক হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে 2 জন। কোন কারবারের অস্তিত্ব চিরন্তন? যৌথ মূলধনী কোম্পানি কারবারের অস্তিত্ব হচ্ছে চিরন্তন, কারণ এখানে কোম্পানির মালিক মারা গেলেও, কোম্পানির মালিক গ্রেপ্তার হলেও কি হয়? এখানে কোম্পানি কিন্তু চলমান থাকে। বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন পাশ হয়েছিল কত সালে? 1844 সালে ব্রিটেনে। 1844 সালে কোথায়? ব্রিটেনে বিশ্বের সর্বপ্রথম কোম্পানি আইন চালু হয়। আর বর্তমান কোম্পানি আইন কত সালের? বর্তমান কোম্পানি আইন হচ্ছে 1994 সালের কোম্পানি আইন। 1994 সালের কোম্পানি আইন। আর ব্যাংক কোম্পানি আইন কত সালের? 1991 সালের ব্যাংক কোম্পানি আইন। তাহলে এখানে আনসার হচ্ছে 1844। পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় মোট মূলধনের। হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানি কি করতে হয়? ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হবে, যেটা মোট মূলধন, সেই মোট মূলধনের 5% কি করতে হবে? 5% ন্যূনতম চাঁদা সংগ্রহ করতেই হবে। সাবসিডিয়ারি কোম্পানি মানে হচ্ছে যারা হচ্ছে কি সহকারী কোম্পানি, অর্থাৎ একটা থাকে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি কারা? যাদের একটা কোম্পানির 51% অর্থাৎ মিনিমাম 51% শেয়ার থাকে, অর্থাৎ ফ্রন্ট লাইনে থাকে একটা কোম্পানি, অর্থাৎ ফ্রন্ট লাইনে থাকা কোম্পানি যাদের শেয়ার সবচেয়ে বেশি, তাদেরকে বলা হয় হোল্ডিং কোম্পানি। আর সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে কি যারা হোল্ডিং কোম্পানির অধীনে থাকে, তাদেরকে বলা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি। তাহলে চলো দেখি সাবসিডিয়ারি কোম্পানি কোনটা? অন্য কোম্পানিকে নিয়ন্ত্রণ করে, অন্য কোম্পানির দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে অন্য আরেকটা কোম্পানি দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। আর যে কোম্পানি দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হচ্ছে কি হোল্ডিং কোম্পানি।
কোনটি কর্পোরেট ব্যবসায়ের সুবিধা? আচ্ছা, কোনটি কর্পোরেট ব্যবসায়ের সুবিধা একটু দেখি। সহজে বড় অঙ্কের মূলধন সংগ্রহ করা যায়, মালিকানা সহজে হস্তান্তরযোগ্য করা যায়, শেয়ার হোল্ডারদের দায় সীমিত। হ্যাঁ, কর্পোরেশন ব্যবসায়ে কিন্তু এই তিনটা জিনিসই কিন্তু সম্ভব। তাহলে এখানে আনসার হচ্ছে কি? সবগুলো। আনসার হচ্ছে সবগুলো। কোন প্রতিষ্ঠানের মালিকানা থেকে নিয়ন্ত্রণ পৃথক? আমরা জানি এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে মালিকানা এবং নিয়ন্ত্রণ অর্থাৎ মালিকানার পরিচালনা হচ্ছে, অর্থাৎ এখানে কোনো পৃথক কোনো সত্তা কি পৃথক সত্তা থাকে না, অর্থাৎ মালিকার ব্যবসা হচ্ছে ঠিকই একই, কিন্তু এখানে কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিকানা থেকে নিয়ন্ত্রণ কিন্তু কি থাকে? পৃথক থাকে। তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা? এখানে আনসার হচ্ছে কোনটা? এখানে আনসার হচ্ছে যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কারবার। বাংলাদেশে ইপিজেড এলাকায় মালিকানার ভিত্তিতে কোন কোম্পানিগুলোকে টাইপ এ কোম্পানি বলা হয়? আচ্ছা, টাইপ এ কোম্পানি হচ্ছে যে সমস্ত কোম্পানির মালিকানা হচ্ছে কেমন জানো? যে সমস্ত কোম্পানির মালিকানা হচ্ছে 100% বিদেশি, তাদেরকে বলা হচ্ছে ইপিজেড। এর ক্ষেত্রে ইপিজেড অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকায় এগুলোকে টাইপ এ কোম্পানি বলা হয়। কোনগুলো? যে সমস্ত কোম্পানির মালিকানা হচ্ছে 100% হচ্ছে বিদেশি। রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি একটু আগে দেখেছি, সেটা কোনটা ছিল? বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি। স্টক স্পিল্ট বা এটাকে বলা হচ্ছে স্টক খণ্ডন। স্টক খণ্ডন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? স্টক খণ্ডন জিনিসটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। ধরো আমাদের 100 টাকা মূল্যের আমাদের 10,000 শেয়ার আছে। 100 টাকা মূল্যের আমাদের কি আছে? 10,000 শেয়ার আছে। তাহলে আমাদের শেয়ার মূলধন কত দেখো তো? আমাদের শেয়ার মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আমাদের শেয়ার মূলধন হচ্ছে কত তখন? আমাদের শেয়ার মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। আমাদের শেয়ার মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। কেন? একটা শেয়ারের দাম কত টাকা? 100 টাকা। আর মোট শেয়ারের সংখ্যা কত? শেয়ার সংখ্যা হচ্ছে আমাদের 10,000। তাহলে আমাদের শেয়ার মূলধন কত টাকা? আমাদের শেয়ার মূলধন হচ্ছে 10 লক্ষ টাকা। এখন কোম্পানি চাইলে এটাকে একটা কাজ করতে পারে, শেয়ারের সংখ্যা বাড়াইতে পারে, আবার শেয়ারের দাম কমাইতে পারে। শেয়ারের দাম যদি কমাই, তাহলে ধরলাম যে শেয়ারের দাম ধরলাম হচ্ছে 10 টাকা করে, আর শেয়ারের সংখ্যা হয়ে যাবে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে স্টক খণ্ডন। অর্থাৎ ওইদিকে আমি মূল্য কমালাম, এদিকে শেয়ারের সংখ্যা বাড়াই দিলাম, এই ধরনের। অর্থাৎ এখানে কিন্তু শেয়ার মূলধনের কোনো কিন্তু চেঞ্জ হয় না, শেয়ার মূলধন কিন্তু ওই অবস্থাতেই থাকে। হ্যাঁ, অর্থাৎ এখানে শেয়ার মূলধন কোনো কি হয় না? চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে কি করে যারা, অর্থাৎ 100 টাকা দিয়ে অনেকে শেয়ার কিনতে পারে না, সেক্ষেত্রে কিন্তু 10 টাকা দিয়েও অনেকে শেয়ার ক্রয় করার সুযোগ থাকে। অর্থাৎ শেয়ারের দাম যখন কমাই দেয় তখন কিন্তু কি 10 টাকা দিয়েও অনেকে শেয়ার ক্রয় করতে পারে। এখানে কিন্তু মূলধন কোনো কারণেই কিন্তু কি মূলধন সমান থাকে, বাড়ে না। সম্পদ বৃদ্ধি তাও হয় না, মালিকানা বৃদ্ধি তাও হয় না, বিনিয়োগ যোগ্যতা বেড়ে যায়। অর্থাৎ কেউ ধরো 100 টাকা দিয়ে শেয়ার কিনতে পারতেছে না, সে কিন্তু 10 টাকা দামে শেয়ার কিনতে পারে। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা? এখানে কারেক্ট আনসার হচ্ছে বিনিয়োগ যোগ্যতা বৃদ্ধি। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য পরিমেল নিয়মাবলীর বিকল্প হচ্ছে ট্যাবল এ। পরিমেল নিয়মাবলী এটা হচ্ছে একটা কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এটাকে বলা হয় হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ এটা একটা প্রতিষ্ঠানের যে ইন্টারনাল যে বিষয়গুলো, পরিচালনা সংক্রান্ত যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু কোথায় লিখা থাকে? পরিমেল নিয়মাবলীতে লিখা থাকে। এটার বিকল্প দলিল হিসেবে কোম্পানি ব্যবহার করতে পারে কি? ট্যাবল এ অথবা তফসিল এক। ট্যাবল এ অথবা তফসিল এক। কোম্পানির বার্থ সার্টিফিকেট হচ্ছে নিবন্ধন পত্র। একটা কোম্পানি যখন নিবন্ধকের কাছ থেকে নিবন্ধন পত্র পেয়ে থাকে, তখন একটা কোম্পানির যে আইনগত অস্তিত্ব, সেই আইনগত অস্তিত্বের জন্ম লাভ করা হয়। অর্থাৎ সেটাকে বলা হচ্ছে কোম্পানির কি? বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেট পেলে প্রাইভেট লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করে দিতে পারে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রম শুরু করতে পারে না। কারণ পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্য শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। কোম্পানির সংবিধান বলতে কোনটাকে বোঝায়? আমরা জানি কোম্পানির সংবিধান হচ্ছে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, যেটা কোম্পানির প্রধান দলিল, সেটা হচ্ছে পরিমেল বন্ধ অথবা সঙ্গ স্মারক অথবা স্মারকলিপি। পরিমেল বন্ধ, সঙ্গ স্মারক অথবা স্মারকলিপিকে বলা হচ্ছে কোম্পানির সংবিধান। এই লিপিতে কোম্পানির 6টা বিষয়, গুরুত্বপূর্ণ 6টা বিষয় থাকে। একটা হচ্ছে নাম, একটা হচ্ছে ঠিকানা, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে মূলধন, এরপর হচ্ছে দায়, এরপর হচ্ছে সম্মতি। এই 6টা জিনিস যে দলিলে থাকে সেটাকে বলা হচ্ছে একটা কোম্পানির প্রধান দলিল। পরিমেল বন্ধ, সঙ্গ স্মারক, স্মারকলিপি।
ঠিক আছে, তাহলে এখানে কোম্পানির এটাকে বলা হচ্ছে কি, কোম্পানির সংবিধান বলা হয়। কেন একটি কোম্পানির শেয়ারের মূল্য উঠানামা করে? কেন একটা কোম্পানির শেয়ারের মূল্য উঠানামা করে? শেয়ারের চাহিদা ও যোগানের তারতম্যের কারণে, শেয়ারের ভারসাম্যের কারণে, একটি দেশের বাণিজ্যিক ও শিল্প আইনের কারণে। এখানে কিন্তু সবগুলো হতে পারে, লেনদেনের ভারসাম্যের কারণে, দেশের শিল্প আইনের কারণে, দেশের চাহিদা যোগানের তারতম্যের কারণে, সবগুলোর কারণে কিন্তু কি শেয়ারের দাম উঠানামা করতে পারে। স্মারকলিপির অন্তর্ভুক্ত নয়, একটু আগে দেখিয়েছিলাম নাম, উদ্দেশ্য, মূলধন, কিন্তু শেয়ার হস্তান্তরের নিয়ম এটা হচ্ছে পরিমেল নিয়মাবলীতে থাকে। শেয়ার হস্তান্তর কিভাবে হবে, এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত কথাবার্তা, এটা থাকে পরিমেল নিয়মাবলীতে, অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিলে। স্মারকলিপিতে থাকে 6টা বিষয়: নাম, উদ্দেশ্য, মূলধন, দায়, সম্মতি এবং কি ঠিকানা। পাবলিক লিমিটেড কোম্পানি সংঘবিধি প্রণয়ন না করে তার পরিবর্তে, অর্থাৎ পরিমেল নিয়মাবলী প্রণয়ন না করে তার পরিবর্তে আমরা ট্যাবল এ অথবা তফসিল এক ব্যবহার করতে পারি। একই প্রশ্ন, ট্যাবল এ অথবা তফসিল এক। বোনাস শেয়ার ইস্যু করা হয় সাধারণত বর্তমান শেয়ার হোল্ডারদের মধ্যে, আমরা বোনাস শেয়ার ইস্যু করে থাকি। সংকর অর্থায়নের উৎস, সংকর মানে কি, অর্থাৎ হাইব্রিড শেয়ার। হাইব্রিড শেয়ার কোনটা? হাইব্রিড শেয়ার হচ্ছে যেখানে আমরা একই সাথে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য পাই, সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য পেয়ে থাকি, এবং একই সাথে ঋণপত্র ও বন্ডের বৈশিষ্ট্য পেয়ে থাকি, ঋণপত্র ও বন্ডের বৈশিষ্ট্য, ঋণপত্র ও বন্ডের বৈশিষ্ট্য, সেটাকে বলা হচ্ছে কি হাইব্রিড শেয়ার। সংকর শেয়ার অর্থাৎ অগ্রাধিকার শেয়ারকে বলা হচ্ছে কি হাইব্রিড শেয়ার। তাহলে হাইব্রিড শেয়ারের উদাহরণ কোনটা? অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার যুক্ত শেয়ারকে বলা হচ্ছে কি সংকর অর্থায়ন উৎস। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ইস্যুর জন্য কার নিকট হতে অনুমতি নেয়? সেটা হচ্ছে বিএসইসি। কারণ বাংলাদেশের শেয়ার বাজারগুলোকে কন্ট্রোল করে কি বিএসইসি। এটার পূর্ণরূপ কি? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তাহলে বিএসইসি। বিলম্বিত শেয়ারের মালিক কারা? বিলম্বিত শেয়ার, মনে করো একটা প্রতিষ্ঠান সবাইকে কি করছে, তাদের লভ্যাংশ দেওয়া হয়ে গেছে, সর্বশেষ যে টাকাগুলো থাকবে একটা প্রতিষ্ঠানে, সেই টাকাগুলো হচ্ছে কাদের জন্য? প্রবর্তকদের। কারণ তারা ব্যবসা শুরু করার সময় কিছু বিলম্ব, অর্থাৎ কিছু শেয়ার ক্রয় করছিল, বাধ্যতামূলক কিছু তারা শেয়ার ক্রয় করছিল, এবং সেই শেয়ারের এগেনস্টে তারা কিছু কি পাবে? তারা কিছু বিলম্বিত শেয়ার যেগুলো থাকবে, সেই বিলম্বিত শেয়ার, অর্থাৎ যে শেয়ারগুলো সেল হয় না অনেক সময়, সেই শেয়ারগুলো কারা কেনে নেয়? সেই শেয়ারগুলো সাধারণত কেনে নেয় কারা? শেয়ার মালিকরা। সেক্ষেত্রে অর্থাৎ শেয়ারের মালিক, অর্থাৎ শেয়ার মালিক বলতে কারা? অর্থাৎ কোম্পানির যারা উদ্যোক্তা, কোম্পানির যারা প্রমোটার, প্রবর্তক, তারাই সাধারণত এই বিলম্বিত শেয়ারের মালিকানা পেয়ে থাকে। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। একটা কোম্পানি প্রথমবার তারা কি করবে? জনগণের কাছে, অর্থাৎ বিনিয়োগকারীদের নিকট তারা বিক্রি করবে, অর্থাৎ বিনিয়োগকারীরা যখন কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করবে সেটাকে বলা হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, অথবা প্রাথমিক বাজার। আর মাধ্যমিক বাজার কোনটা? যখন বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে শেয়ার কেনা বেচা করবে, সেটাকে বলা হচ্ছে মাধ্যমিক বাজার। যে শেয়ার হোল্ডারগণ পরিচালক হতে বা নির্বাচনে ভোট দিতে পারে না, আমরা জানি শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডাররাই পরিচালক হতে পারে এবং নির্বাচনে ভোট দিতে পারে, কারণ তারাই কিন্তু কোম্পানির মূল নিয়ন্ত্রণে থাকে। তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু কি করতে পারে? তারা ভোট দিতে পারে, কিন্তু অগ্রাধিকার যুক্ত শেয়ার। আর সাধারণ শেয়ার হোল্ডাররাই তো কি হয়? রাইট শেয়ার হয়, যারা অধিকার পায়। সাধারণ শেয়ার হোল্ডার থেকেই তো কি হয়? বোনাস শেয়ার দেওয়া হয়। তাহলে অগ্রাধিকার যুক্ত শেয়ার যারা, তারা কিন্তু কোম্পানির মালিকানা পায় না। অর্থাৎ অগ্রাধিকারভুক্ত শেয়ার আবার কিছু ক্ষেত্রে মালিকানা পেতে পারে, যেমন কিছু কিছু অগ্রাধিকার শেয়ার আছে পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। সে সমস্ত পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ারগুলোকে চাইলে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়, সেক্ষেত্রে মালিকানা পেতে পারে। কিন্তু সরাসরি অগ্রাধিকার যুক্ত কোনো শেয়ার হোল্ডার, সে কিন্তু একটা কোম্পানির মালিকানাও পায় না, পরিচালকও হতে পারে না, কোম্পানির নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় বিক্রয় পদ্ধতিকে বলা হচ্ছে কি, এটা কেমন পদ্ধতি? অটোমেটেড অনলাইন। এখানে কিন্তু অটোমেটিক অনলাইনও আছে, খেয়াল করতে হবে, অটোমেটেড অনলাইন। ঠিক 1998 সালে শেয়ার অর্থাৎ শেয়ারে ক্রয় বিক্রয়ের অনেকগুলো পদ্ধতি আছে, অর্থাৎ কল ওভার পদ্ধতি আছে, জবিং পদ্ধতি আছে, অনেক ধরনের পদ্ধতি আছে, হ্যাঁ, ডিমেট পদ্ধতি আছে। তার মধ্যে এটা সবচেয়ে একটি জনপ্রিয় পদ্ধতি। 1998 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা সর্বপ্রথম আমাদের দেশে এই অটোমেটেড অনলাইনের মাধ্যমে যে শেয়ার ক্রয় বিক্রয় হয় সেটার প্রচলন করেছিল। তাহলে ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার ক্রয় বিক্রয়ের পদ্ধতিটাকে বলা হচ্ছে কি অটোমেটেড অনলাইন, নট অটোমেটিক অনলাইন, খেয়াল করতে হবে।
কোন ধরনের শেয়ার পাওয়ার জন্য অর্থ প্রদান করতে হয় না? কোন ধরনের শেয়ার পাওয়ার জন্য আমাদের কোনো টাকা প্রদান করতে হবে না, কারণ আমাদের লভ্যাংশটা থেকেই কিন্তু অটোমেটিক শেয়ারে রূপান্তর হবে। সেটা হচ্ছে স্টক লভ্যাংশ অথবা বোনাস শেয়ার। স্টক লভ্যাংশ অথবা বোনাস শেয়ার। স্টক শেয়ারে প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? ডিমেট। ডিমেট মানে হচ্ছে, এটা হচ্ছে তুমি অনলাইনে তোমার একটা অ্যাকাউন্ট থাকবে, এখানে শেয়ার বন্ড ডিবেঞ্চার গুলো কি হবে? শেয়ার বন্ড ডিবেঞ্চার গুলো অনলাইন সিকিউরিটি হিসেবে ব্যবহার হবে। তুমি শেয়ার বন্ড ডিবেঞ্চার গুলোকে অনলাইন সিকিউরিটি হিসেবে ক্রয় করতে পারবা একটা আইডি খোলার মাধ্যমে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ডিমেট পদ্ধতি। এভাবেও কিন্তু শেয়ার কেনা বেচা হয়ে থাকে আমাদের দেশে। সমবায় সমিতিতে অধ্যাদেশ, সমবায় সমিতির যে অধ্যাদেশ 1984 অনুসারে কোন সমবায় সমিতির একজন সদস্য সমিতির মোট মূলধনের সর্বাধিক কত শতাংশ ধারণ করতে পারে? সমবায় আইন হচ্ছে কত? 2001 সাল, খেয়াল করতে হবে। সমবায় বিধিমালা হচ্ছে কত? 2004। কিন্তু সমবায়ের অধ্যাদেশ কত? 1984। এই সমবায়ের 1984 অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি, কোনো একজন সদস্য 1/5 বেশি শেয়ার ক্রয় করতে পারবে না। 1/5, 1/5 মানে কত? 1/5 বেশি কেউ কিন্তু কি করতে পারবে না, শেয়ার ক্রয় করতে পারবে না। তাহলে 1/5 মানে এটা কত পার্সেন্ট? 1/5 মানে হচ্ছে এটা 20%। তাহলে কোনো একজন সদস্য সে 20% অতিরিক্ত, 20%-এর অতিরিক্ত কিন্তু সে কি করতে পারবে না, শেয়ার ক্রয় করতে পারবে না। সমবায় সমিতির প্রথম বার্ষিক সভা আহ্বান করতে হয় সাধারণত 15 মাসের মধ্যে। 15 মাসের মধ্যেই কিন্তু কি করতে হয়, প্রথম বার্ষিক সাধারণ সভাটা আহ্বান করতে হয়। বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তাকে? বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা হচ্ছে আক্তার হামিদ খান। তিনি বার্ডের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ একাডেমি ফর রুরাল একাডেমি, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বার্ডের প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। তিনি কোন অঞ্চলের? বাংলাদেশের কুমিল্লা অঞ্চলের। হ্যাঁ, কুমিল্লা অঞ্চলের একজন ব্যক্তি। তিনি কি করেছিলেন? সমবায় আন্দোলনের প্রবক্তা ছিলেন। ব্রিটেনের রসডেলে কতজন তাঁতি কত পুঁজি সহযোগে সমবায় গঠন করেছিল? ব্রিটেনের রসডেল নামক স্থানে 28 জন তাঁতি, 28 জন তাঁতি, খেয়াল রাখতে হবে, 28 জন তাঁতি কি করছিল? তারা 28 স্টার্লিং পাউন্ড, 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে এই সমবায়টা সর্বপ্রথম, সমবায় আন্দোলনটা তারা, অর্থাৎ সর্বপ্রথম তারা সমবায়টা গড়ে তুলছিল। কারা? 28 জন তাঁতি 28 স্টার্লিং পাউন্ড পুঁজি নিয়ে। বাংলাদেশ চিনিকল কোন সংস্থার অন্তর্ভুক্ত? বাংলাদেশ চিনিকল হচ্ছে বিএসএফআইসির অন্তর্ভুক্ত। বিএসএফআইসির অন্তর্ভুক্ত, অর্থাৎ বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অন্তর্ভুক্ত হচ্ছে। বাংলাদেশ সুগার আছে কিন্তু বিএসএফআইসি, বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। চিনিকল হচ্ছে বিএসএফআইসি এর অন্তর্ভুক্ত। ওকে, বিএসএফআইসি, বিএসএফআইসি, আমি এখানে ভুল গিয়েছিলাম। বিএসএফআইসি, খেয়াল করতে হবে, বিএসএফআইসি, অর্থাৎ এটা হচ্ছে বিএফএআইসি, হবে বিএসএফআইসি। ট্রেডমার্ক আইন অনুযায়ী মালিক ট্রেডমার্কটি ব্যবহারের জন্য কত বছরের রেজিস্ট্রেশন পেয়ে থাকে? ট্রেডমার্কের জন্য সাধারণত রেজিস্ট্রেশন পেয়ে থাকে হচ্ছে 7 বছরের রেজিস্ট্রেশন। তুমি যদি কোনো একটা ট্রেডমার্ক করো, সেটা রেজিস্ট্রেশন পেয়ে থাকবে হচ্ছে কত বছরের? 7 বছরের। পণ্যকে অন্যের অনুরূপ পণ্য থেকে স্বতন্ত্র করার জন্য যেটা ব্যবহার হয় সেটাই হচ্ছে কি ট্রেডমার্ক বা পণ্যের চিহ্ন। ট্রেডমার্ক বা পণ্যের চিহ্ন অর্থাৎ লোগো। একটি কোম্পানির নাম অথবা লোগো সম্পর্কিত অধিকার যে আইন দ্বারা পরিচালিত হয় সেটাই হচ্ছে ট্রেডমার্কস আইন। ট্রেডমার্কস আইন। বিশ্বব্যাংক গোষ্ঠীর কোন প্রতিষ্ঠানটি সহজ ঋণ দেওয়ার জন্য পরিচিত? সেটা হচ্ছে আইডিএ, যেটাকে বলা হয় সফট লোন উইন্ডো। সফট লোন উইন্ডো অর্থাৎ সহজ শর্তে ঋণ দেয়। অর্থাৎ এটার মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তাদের কাজ হচ্ছে সহজ শর্তে ঋণ দেওয়া। টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। টিসিবি এর পূর্ণরূপ হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। অ্যানুয়াল মিটিং অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হেল্ড, এটা হচ্ছে সুইজারল্যান্ডের দাভোস শহরে হয়েছিল। কি? অ্যানুয়াল মিটিং অফ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা কোথায় হয়েছিল? এটা সুইজারল্যান্ডের দাভোস শহরে হয়েছিল।
ধারণাগত দক্ষতা বলতে কি বোঝায়? ধারণাগত দক্ষতা মানে হচ্ছে তোমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার যে ক্ষমতা, সেই চিন্তা ভাবনার ক্ষমতাটাকে বলা হচ্ছে ধারণাগত দক্ষতা। নতুন কোনো বিষয়ে যিনি এগিয়ে যান তাকেই বলা হচ্ছে কি উদ্যোক্তা। যিনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার সিদ্ধান্ত নেন, ঝুঁকি গ্রহণ করার মানসিকতা রাখেন, তাকে বলা হচ্ছে উদ্যোক্তা। নতুন কিছু চিন্তা করে, নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করে, তাকে বলা হচ্ছে কি উদ্যোক্তা। ই বিজনেসের নিচের কোন মডেলে একজন ভোক্তা অন্য একজন ভোক্তার নিকট সরাসরি পণ্য বিক্রয় করে? অর্থাৎ ভোক্তা থেকে ভোক্তা, ভোক্তা থেকে ভোক্তা, অর্থাৎ কনজিউমার টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার, এটা হচ্ছে C2C। বাংলাদেশের সর্বপ্রথম এমআইসিআর চেক প্রবর্তন করে কোন ব্যাংক? এমআইসিআর মানে হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। এই ধরনের চেক সর্বপ্রথম প্রবর্তন করে বাংলাদেশে হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। CSR এর পূর্ণরূপ হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। অর্থাৎ একটা ব্যবসায়ীর কিন্তু কিছু সামাজিক দায়িত্ববোধ থাকে, সেই সামাজিক দায়িত্ববোধ গুলোকে বলা হচ্ছে কি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য হলো, সামাজিক দায়িত্ব পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি সম্পর্কের উন্নয়ন করা, সম্পর্কের উন্নয়ন করা। নিচের কোনটি ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে? ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে হচ্ছে দূষণ রোধ করা, মানসম্মত পণ্যদ্রব্য সরবরাহ করা, ওজন ঠিক রেখে দেওয়া, হ্যাঁ, অর্থাৎ সমাজের কল্যাণ করা, এই ধরনের কাজগুলো হচ্ছে ব্যবসায়ের নৈতিকতার মধ্যে পড়ে। নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? ব্যবস্থাপনার কাজ হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয়, নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে বাজেটিং, তারপরে আমরা যদি বলি হচ্ছে রেকর্ডিং, কর্মী সংস্থান, প্রেষণা, এই সমস্ত কাজগুলো হচ্ছে ব্যবস্থাপনার কাজ। সো মূল্য নির্ধারণ এটা কোনো কি নয়, মূল্য নির্ধারণটা সাধারণত ব্যবস্থাপনার কোনো কাজ নয়। তাহলে আমাদের আনসার হচ্ছে কোনটা? মূল্য নির্ধারণ। নিচের কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয়? দেখো, নিয়ন্ত্রণটা হচ্ছে কি জানো? নিয়ন্ত্রণটা হচ্ছে ব্যবস্থাপনার একটি উপাদান, এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কোনো উপাদান নয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান হচ্ছে কি প্রমিতকরণ, মিতব্যয়ীকরণ, আর্থিক প্রণোদনা। কিন্তু নিয়ন্ত্রণটা ব্যবস্থাপনার কাজ হলো, এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার কোনো উপাদান নয়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে কে? ফ্রেডারিক উইনস্লো টেলর। আর নর্মালি আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন কে? হেনরি ফেল। আমাদেরকে খেয়াল রাখতে হবে। পোস্টকর্প তত্ত্বের প্রবক্তা হচ্ছে লুথার গুলিক। পোস্টকর্প তত্ত্বের জনক হচ্ছে কে? লুথার গুলিক। পোস্ট দিয়ে হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রেকর্ডিং, বাজেটিং। অর্থাৎ এই পোস্টকর্প তত্ত্বটা দিয়েছেন কে? লুথার গুলিক। সততা, সচেতনতা, সাম্যতা, সুঅভ্যাস, সংযমী ইত্যাদি কোন ধরনের গুণাবলী যা একজন আদর্শ ব্যবস্থাপকের মাঝে বিদ্যমান? এগুলো হচ্ছে একজন ব্যবস্থাপকের মনস্তাত্ত্বিক, তার মানসিক গুণাবলী। হ্যাঁ, এগুলো হচ্ছে একজন ব্যবস্থাপকের মানসিক গুণাবলী। এলটন মেয়র নাম কোন কাজের সাথে বিশেষভাবে স্মরণীয়? আচ্ছা, এলটন মেয় কোন কাজে? তিনি হচ্ছেন মনোবিজ্ঞানের জনক। মনোবিজ্ঞানের যেহেতু জনক এলটন মেয়, তাকে আমরা মনোবিজ্ঞানের সাথে তাকে আমরা বিশেষভাবে স্মরণ করি। আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক, আধুনিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছেন কে? শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছেন রবার্ট ওয়েন। রবার্ট ওয়েন। 6M ধারণাটার প্রবর্তন করছেন কে? 6M ধারণার প্রবর্তন করছেন টেরিয়ান ফ্রাঙ্কলিন। টেরিয়ান ফ্রাঙ্কলিন। এখানে 6M বলতে কি বোঝাচ্ছে? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড অ্যান্ড মার্কেট। এখানের মধ্যে একমাত্র মানবীয় উপকরণ হচ্ছে কোনটা? মানুষ, শ্রমিক কর্মী, যেটা হচ্ছে ব্যবস্থাপনার সবচেয়ে জটিল উপকরণ। আর বাকিগুলো হচ্ছে সবগুলো বস্তুগত উপকরণ, বাকিগুলো সবগুলো বস্তুগত উপকরণ। এবং এই ধারণাটার প্রবর্তন করছেন কে? টেরিয়ান ফ্রাঙ্কলিন। ব্যবস্থাপনা সার্বজনীন এই কথাটাই বলেছিলেন সক্রেটিস।
ফোরম্যান কোন স্তরের ব্যবস্থাপক? আমরা জানি ব্যবস্থাপনার স্তর রয়েছে তিনটা, একটা হচ্ছে উচ্চ স্তর, একটা হচ্ছে মধ্যম স্তর, আর একটা হচ্ছে নিম্ন স্তর। উচ্চ স্তরে প্রতিষ্ঠানের উচ্চ অর্থাৎ হায়ার লেভেলের কর্মকর্তাগণ কাজ করে। প্রতিষ্ঠানের সিইও, চেয়ারম্যান তারা সাধারণত উচ্চ স্তরে থাকে। আর মধ্য স্তরে কারা থাকে? বিভিন্ন ধরনের বিভাগীয় ব্যবস্থাপক, পরিচালক তারা হচ্ছে কোথায় থাকে? মধ্য স্তরে। আর কর্মচারী, শ্রমিক, ফোরম্যান এরা সাধারণত থাকে হচ্ছে কোথায়? ব্যবস্থাপনার নিম্ন স্তরে। কোনটি ব্যবস্থাপনার মূলনীতি নয়? ব্যবস্থাপনার মূলনীতি হচ্ছে 14টি মূলনীতি রয়েছে। তার মধ্যে এখানে কোনটা ব্যবস্থাপনার মূলনীতি নয়? সাধারণত ব্যবস্থাপনার একটা মূলনীতি হচ্ছে কেন্দ্রীকরণ, কিন্তু বিকেন্দ্রীকরণটা কোনো ব্যবস্থাপনার মূলনীতি নয়। অর্থাৎ কেন্দ্রীকরণটা হচ্ছে ব্যবস্থাপনার মূলনীতি, কিন্তু বিকেন্দ্রীকরণটা ব্যবস্থাপনার মূলনীতি নয়। কেন্দ্রীকরণ মানে হচ্ছে কি? অর্থাৎ ক্ষমতা পর্যায়ে, অর্থাৎ দায়িত্ব প্রবাহ, কর্তৃত্ব প্রবাহ কোথায় থাকবে? কেন্দ্রে থাকবে, একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে পরিচালিত হবে, সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা এটা যখন নিম্ন স্তরের দিকে প্রভাবিত হবে সেটাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ। স্পিড ডি কর্পস এটা শব্দের অর্থ হচ্ছে একতা অথবা দলগত প্রচেষ্টা। এটা হচ্ছে একটি ফরাসি শব্দ, ডিভিশন অফ লেবার ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? অর্থাৎ অর্থাৎ শ্রমিকদেরকে বিভাগীয়করণ, শ্রমের বিভাগীয়করণ এই ধরনের ধারণা দিয়েছেন অ্যাডাম স্মিথ। তিনি হচ্ছেন অর্থনীতির জনক। তার বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে কি? ওয়েলথ অফ নেশনস। কোন ব্যবস্থাপনা নীতি নেতৃত্বের বিকেন্দ্রীকরণকে উৎসাহিত করে? অর্থাৎ বিকেন্দ্রীকরণটাতে বেশি উৎসাহিত করে কোন ধরনের নেতৃত্ব? এটা হচ্ছে কর্তৃত্ব প্রদান। অর্থাৎ কর্তৃত্ব প্রদানের পার্টটা কি হয়? যখন কেন্দ্রে থাকে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রীকরণ, যখন নিচের দিকে প্রবাহিত হয় তখন সেটাকে বলা হচ্ছে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ আনসারটা হচ্ছে কি? কর্তৃত্ব প্রদানকরণ। কৌশলগত দক্ষতা বলতে কি বোঝায়? চলো আমরা দেখি কৌশলগত দক্ষতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সেটা হচ্ছে একজন ব্যক্তির কাজ সংক্রান্ত যে জ্ঞান সেটাকে বলা হচ্ছে কৌশলগত দক্ষতা। তিনি যে তার যে দক্ষতা, সেই কাজের দক্ষতাকে বলা হচ্ছে কি? কৌশল সংক্রান্ত জ্ঞান। আদেশ দান ও জবাবদিহিতা এর মধ্যে সমতা রক্ষণ নীতিকে ব্যবস্থাপনার কোন নীতি বলা হয়? অর্থাৎ একজন ব্যক্তি একজন ঊর্ধ্বতন বস থেকে আদেশ প্রাপ্ত হবে, এই ধরনের যখন কোনো নীতির মধ্যে থাকে তখন সেটাকে বলা হচ্ছে কি? আদেশের রক্ষক। অর্থাৎ একজন মাত্র নির্বাহীর নিকট হতে তিনি কি পাবেন? আদেশ প্রাপ্ত হবেন। কয়েকজন যদি তাকে আদেশ দেয় সেক্ষেত্রে কি হবে? সে কিন্তু কাজ করতে তার কাজ আর ভালো লাগবে না, তখন সে বিভ্রান্ত হয়ে যাবে, কি এই বসের কাজ করবেন নাকি এই বসের কাজ করবেন। কোন পদ্ধতির মধ্যে ব্যবস্থাপকগণ তাদের কর্তৃত্ব নিচের স্তরে হস্তান্তর করতে পারে? আচ্ছা, অর্থাৎ নিচের স্তরে হস্তান্তর করতে পারে সাধারণত বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে। দ্বৈত অধস্তনতা পরিহার করা উচিত ব্যবস্থাপনার নীতি। অর্থাৎ দ্বৈত অধস্তনতা অর্থাৎ দুইজন মাত্র বসের কাছ থেকে আদেশ নির্দেশ পাবে, এই ধরনের অধস্তনতা পরিহার করা উচিত। ব্যবস্থাপনার নীতি হচ্ছে কোনটা? আদেশের ঐক্য। কারণ এখানে বলা হয়েছে একজন মাত্র বস থেকে কি পাবে? আদেশ প্রাপ্ত হবে। নিরপেক্ষ আচরণ ব্যবস্থাপনার কোন নীতির সমর্থক? অর্থাৎ নিরপেক্ষ আচরণ, সবসময় আমরা নিরপেক্ষভাবে কি করব? আচরণটা করব। সবাইকে সমান চোখে দেখব, সবাইকে একই মনে করব, সবার জন্য নিরপেক্ষভাবে আমাদের আচরণটা হবে। এটা হচ্ছে সাম্য নীতিকেই সাধারণত সমর্থন করে থাকে। পরিকল্পনার প্রথম ধাপ কোনটি? পরিকল্পনার প্রথম ধাপ হচ্ছে সুযোগ সুবিধা শনাক্তকরণ। এটা হচ্ছে পরিকল্পনার প্রথম ধাপ। একটা উত্তম পরিকল্পনা নিতে গেলে আমাদেরকে সবার আগে কি করতে হবে? আমাদের কোনগুলো সুযোগ সুবিধা আছে সেই স্ট্রেংথ গুলো আমাদেরকে কি করতে হবে? সবার আগে শনাক্ত করে নিতে হবে। কোনটি পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না? আচ্ছা, পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না, দেখো লক্ষ্য এটা একটা পরিকল্পনা, মিশন, টার্গেট এগুলো সবগুলো হচ্ছে এগুলো সাধারণত স্থায়ী পরিকল্পনার মধ্যে গিয়ে পড়ে। কিন্তু ফলাবর্তনটা এটা মানে কি? এটা হচ্ছে যোগাযোগের একটা পার্ট। ধরো আমি আমার প্রাপককে একটা একটা তথ্য প্রদান করলাম, প্রাপক সেটা পাইলো,
অর্থাৎ আমি প্রেরক হিসেবে প্রাপকের কাছে একটা তথ্য পাঠালাম, প্রাপক সেটা পাইলো, পাওয়ার পরে প্রাপক আমাকে যে ফাইনাল রিপ্লাইটা করে সেটাকে বলা হচ্ছে ফলো আপ বা ফলাবর্তন, যেটা হচ্ছে যোগাযোগের সাথে রিলেটেড, যেটা পরিকল্পনার প্রকারভেদের মধ্যে কিন্তু পড়ে না। ভবিষ্যতে করণীয় এর আগাম কোনো সিদ্ধান্ত নেওয়াকে বলা হচ্ছে পরিকল্পনা। ভবিষ্যতে কি হবে তার পূর্ব নকশা প্রণয়ন করাকে বলা হচ্ছে কি পরিকল্পনা। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? আমরা যখন একটা সিদ্ধান্ত নিব, সেই সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ হচ্ছে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো চিহ্নিত করা, বিকল্প খোঁজা, কর্মের পথ বেছে নেওয়া, স্বীকৃতি দেওয়া যে একটি সিদ্ধান্ত প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম কাজ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে ঝুঁকি চিহ্নিত করা। শিল্প দুর্ঘটনার প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনা। আমরা যখন কোনোটা শিল্প প্রতিষ্ঠানের দুর্ঘটনা এড়াতে চাইবো, তখন আমাদেরকে যে পরিকল্পনাটা অ্যাকচুয়ালি নিতে হয় সেটা হচ্ছে আমাদেরকে স্থায়ীভাবে পরিকল্পনাটা নিতে হয়। কারণ আমরা শিল্প প্রতিষ্ঠানের এই দুর্ঘটনা তো বছরের পর বছর ঘটতে পারে, যে কোনো সময় ঘটে যেতে পারে। তাহলে আমাদেরকে এই ধরনের পরিকল্পনা নিতে হবে, স্থায়ী পরিকল্পনা নিতে হবে। নিচের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা? অর্থাৎ একক ব্যবহারের পরিকল্পনা কোনটি এখানে? সেটা হচ্ছে কর্মসূচি। কর্মসূচি হচ্ছে একটা একাত্মক পরিকল্পনা, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য যখন কোনো একটা পরিকল্পনা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে একাত্মক পরিকল্পনা। আর একাত্মক পরিকল্পনার একটি পার্ট হচ্ছে কি কর্মসূচি এবং প্রকল্প। প্রকল্প ও কর্মসূচি এই দুটো হচ্ছে কি একাত্মক পরিকল্পনা। প্রকল্প কি ধরনের পরিকল্পনা? একটু আগেই বললাম, প্রকল্প হচ্ছে একার্থক পরিকল্পনা। পদ্মা সেতু কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? পদ্মা সেতু নির্মাণের কাজ হচ্ছে শুধু পদ্মা সেতু নির্মাণ করবে, অর্থাৎ একটা নির্দিষ্ট কাজের জন্য এই পরিকল্পনাটা নেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে কি একার্থক পরিকল্পনা। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, ফ্রেডারিক উইনস্টন টেলর। এবং তিনি কি করছে, কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে সেই বিভাগ উপবিভাগের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করে দেওয়া বা বিশেষজ্ঞ নিয়োগ করে দেওয়ার কথা বলেছিলেন। তিনি শিল্প প্রতিষ্ঠানের যে কাজ সেগুলোকে 8টি শ্রেণীতে ভাগ করেছিলেন। এই এফ.ডব্লিউ. টেলর, তিনি কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক। নিচের কোন সংগঠনটি সামরিক সংগঠনের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য? সামরিক, অর্থাৎ সামরিক সংগঠনের ক্ষেত্রে যারা ফোর্স আছে আমাদের দেশের, তাদের জন্য সবচেয়ে বেশি ভালো হচ্ছে সরলরৈখিক সংগঠন। অর্থাৎ কেন এই ধরনের সংগঠন, অর্থাৎ খুব জটিলতা মুক্ত, সাধারণত সহজ প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সংগঠন কাঠামো ব্যবহার হয় এবং এটা প্রাচীন একটা সংগঠন। এবং এই ধরনের সংগঠন কিন্তু কি, এই ধরনের সংগঠন একটা চেইন অফ কমান্ড ফলো করে, অর্থাৎ একজন নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী সবাই কাজ করবে অধস্তনরা। তাহলে এই ধরনের সংগঠন হচ্ছে কি সরলরৈখিক সংগঠন। যুদ্ধক্ষেত্রে বা জরুরি সেবায় কোন সংগঠন কাঠামোটি সর্বাধিক কার্যকর? যুদ্ধক্ষেত্রে আসলে কিছু কমিটি গঠন করে দিতে হয় এবং সেই কমিটির মধ্যে নির্দিষ্ট বিশেষজ্ঞ থাকেন যারা সবকিছু দেখে, সবকিছু দেখাশোনা করে, সবকিছু দেখভাল করে। সাধারণত যুদ্ধক্ষেত্রে বা জরুরি সেবায় কমিটি, যেমন আমরা রিসেন্ট যে দেখতে পাচ্ছি যে খালেদা জিয়া, অর্থাৎ খালেদা জিয়া তিনি হাসপাতালে আছেন, তাকে সুস্থ করার জন্য একটা ডাক্তারদের টিম করে দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ কোন একটা বিশেষ জরুরি সেবা, অর্থাৎ যুদ্ধক্ষেত্র, হ্যাঁ, এই ধরনের জায়গায় কিন্তু কি করা হয়, একটা কমিটি সংগঠন করে দেওয়া হয়। কোন সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণীয়? অর্থাৎ তারা স্বৈরতান্ত্রিক হয়ে পড়ে। কোন ধরনের সংগঠনে স্বৈরতান্ত্রিক হয়ে পড়ে? যখন কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় তখন কি হয় জানো, এক একজনের কাজগুলো বুঝে নেয়, তখন তারা নিজেদের মতো কাজগুলো করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা এক একজন স্বৈরতান্ত্রিক হয়ে যায়। অর্থাৎ কার্যভিত্তিক সংগঠনে সাধারণত নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাবটা অধিক লক্ষণীয়। আধুনিক কর্মী ব্যবস্থাপনার প্রবক্তা হলেন, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার প্রবক্তা হলেন কে? রবার্ট ওয়েন। এটা আমরা অলরেডি একবার জেনেছি, আমরা আরো একবার জানলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি? কর্মী সংগ্রহের কিছু অভ্যন্তরীণ উৎস আছে, কিছু বাহ্যিক উৎস আছে। অভ্যন্তরীণ উৎস হচ্ছে কোনটা? পদোন্নতি। পদোন্নতিটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে অলরেডি যারা কর্মরত আছে তাদেরকে আমি পদোন্নতি দেওয়ার মাধ্যমে আমি আমার ইন্টারনালি কি করব, আমি কর্মী সংগ্রহ করব। কিন্তু দেখো চাকরি বিনিয়োগ কেন্দ্র,
চাকরি বিনিয়োগ কেন্দ্র অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, তারা তারা কি করে, তারা কর্মী সাপ্লাই দেয়, কর্মী সরবরাহ করে। তো ওই ধরনের কেন্দ্র কিন্তু সাধারণত বাহ্যিক। এছাড়া বিজ্ঞাপন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়, এটা পরীক্ষায় বেশি আসে। বিজ্ঞাপনটা হচ্ছে বাহ্যিক একটি কি কর্মী সংস্থানের উৎস। শিক্ষা প্রতিষ্ঠান একইভাবে আমরা বললাম যে বুয়েট থেকে পাশ করা যে টপাররা আছে তাদেরকে আমরা কি করব, আমরা আমাদের প্রতিষ্ঠানে হায়ার করব। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে কি, এগুলো হচ্ছে বাহ্যিক, এগুলো হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ অর্থাৎ বাহ্যিক কর্মী সংগ্রহের উৎস। তাহলে অভ্যন্তরীণ উৎস কোনটা, সেটা হচ্ছে পদোন্নতি। চাকরি প্রার্থীদেরকে প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়াকে বলা হচ্ছে কর্মী সংগ্রহ। আমরা যখন আমাদের কর্মীর প্রয়োজন, তখন আমরা তাদেরকে যখন আহ্বান করব যে ভাই আমাদের সার্কুলার দেখেন, আমাদের সার্কুলার অনুযায়ী আমাদের চাকরিতে আপনি আবেদন করেন, এই যে প্রসেসটা, এটাকে আমরা বলবো কর্মী সংগ্রহ। প্রতিষ্ঠানের জীবনী শক্তি বলা হয় কাদেরকে, প্রতিষ্ঠানের জীবনী শক্তি বলা হয় কে, হয় শ্রমিক কর্মীদেরকে অর্থাৎ কর্মী সংস্থানকে। স্টাফদের পদোন্নতি নির্ভর করা উচিত। পদোন্নতি সাধারণত তিন ভাবে হতে পারে, একটা হচ্ছে দক্ষতা, আরেকটা হচ্ছে জ্যেষ্ঠতা, আরেকটা হচ্ছে দুইটা একসাথে অর্থাৎ দক্ষতা ও জ্যেষ্ঠতা। দক্ষতা ও জ্যেষ্ঠতা দুটা একসাথে। তাহলে আমরা দেখি শিক্ষার উপর মানে দক্ষতার উপর, জ্যেষ্ঠতার উপর, অভিজ্ঞতার উপর। তাহলে এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। সো আনসার হচ্ছে কোনটা, উপরের সবকটি দ্বারাই কিন্তু কি হয়, স্টাফদের পদোন্নতি নির্ভর করা উচিত। সংগঠন কর্মী নিয়োগের পর তাকে কর্ম পরিবেশ, নীতিমালা ও কার্য পদ্ধতির যে প্রশিক্ষণটা আমরা দিয়ে থাকি সেগুলোকে বলা হচ্ছে অন দা জব ট্রেনিং। অন দা জব ট্রেনিং অর্থাৎ কিছু ট্রেনিং আছে কেমন অন দা জব, আবার কিছু ট্রেনিং আছে অফ দা জব, অর্থাৎ কিছু হচ্ছে কাজের মধ্যে, কিছু হচ্ছে কাজের মধ্যে, আবার কিছু হচ্ছে কাজের বাহিরে। কাজের মধ্যে কোনগুলো, যেমন পর্যবেক্ষণ পদ্ধতি, এটা হচ্ছে কাজের মধ্যে। কাজের মধ্যেগুলো আমি একটু আলোচনা করি। পর্যবেক্ষণ পদ্ধতি, শিক্ষানবিশ পদ্ধতি, পথ পরিবর্তন পদ্ধতি, তারপর হচ্ছে কোচিং পদ্ধতি, তারপর হচ্ছে প্রবেশনা পদ্ধতি। এই ধরনের পদ্ধতিগুলো হচ্ছে কাজের মধ্যে। আর কোনো বক্তৃতা দেওয়া, সেমিনার দেওয়া, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে কাজের বাহিরে। তাহলে আমরা যদি কর্মীদের নিয়োগের পরে কর্ম পরিবেশ, নীতিমালা, কার্য এগুলো যখন বুঝাতে চাই, প্রশিক্ষণ দিই, হ্যাঁ, অর্থাৎ এই ধরনের যে প্রশিক্ষণ সেটাকে বলা হচ্ছে অন দা জব ট্রেনিং, অর্থাৎ কাজের মধ্যে রেখে প্রশিক্ষণ। কোনটি অফ দা জব প্রশিক্ষণ নয়, অর্থাৎ কোনটি অন দা জব অর্থাৎ কাজের মধ্যে। আমি একটু আগে বলেছিলাম যে কোনগুলো কাজের মধ্যে থেকে প্রশিক্ষণ, কোনগুলো অর্থাৎ পর্যবেক্ষণ পদ্ধতি, শিক্ষানবিশ পদ্ধতি। তাহলে শিক্ষানবিশ পদ্ধতি কোনটা, ইন্টার্নশিপ। ইন্টার্নশিপটা হচ্ছে কাজের মধ্যে। আর সেমিনার, বক্তৃতা, কনফারেন্স, ডিপ্লোমা এগুলো হচ্ছে কাজের বাহিরের প্রশিক্ষণ। এগুলো হচ্ছে কেমন প্রশিক্ষণ, কাজের বাহিরের প্রশিক্ষণ। তাহলে আমাদের আনসার কোনটা, ইন্টার্নশিপ। লক্ষ্য অর্জনের জন্য মানুষকে প্রভাবিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে কি নেতৃত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যখন মানুষের আচরণকে আমাদের লক্ষ্যের দিকে ধাবিত করব সেটাকে বলা হচ্ছে কি নেতৃত্ব। একজন ব্যবস্থাপক দ্বারা নিয়ন্ত্রিত সর্বমোট অধস্তনদের সংখ্যাকে কি বলে, একজন ব্যবস্থাপক দ্বারা নিয়ন্ত্রিত সর্বমোট অধস্তনদের সংখ্যাকে বলা হচ্ছে তত্ত্বাবধান পরিসর। অর্থাৎ আমার তত্ত্বাবধানে কতজন রয়েছে, এটা হচ্ছে আমার নিজস্ব তত্ত্বাবধান পরিসর। আনসার হবে তত্ত্বাবধান পরিষদ। কোন ধরনের নেতৃত্বে নেতা সিদ্ধান্ত গ্রহণে অধীনদের সাথে পরামর্শ করেন, সাধারণত অংশগ্রহণমূলক নেতৃত্ব বা গণতান্ত্রিক নেতৃত্ব। অংশগ্রহণমূলক নেতৃত্ব বা গণতান্ত্রিক নেতৃত্বে সাধারণত কি করে, নেতা তার অধস্তনদের সাথে আলাপ আলোচনা করে। পিতৃসুলভ নেতৃত্বে কি করে, পিতার মতো যত্ন করে, আবার কি পিতার মতো রাগও দেখায়, বকাঝকাও করে, এবং সেখান থেকে কি করে, কাজ আদায় করে নেয়। আর স্বৈরতান্ত্রিক এখানে শুধুমাত্র ভয়ভীতি প্রদর্শন করে, ভয়ভীতি প্রদর্শন ছাড়া এখানে আর কোনো কাজ নাই। ভয়ভীতি প্রদর্শন করেই কিন্তু কি তার অধস্তনদের থেকে কাজ আদায় করে। আর আমলাতান্ত্রিক মানে কি, এখানে নেতা নিজেই সবকিছু, হ্যাঁ, অর্থাৎ সে জাস্ট কাজ দিবে, সে শুধু কাজই চিনবে, সে আর কিছুই বুঝবে না। তাহলে অংশগ্রহণমূলক নেতৃত্ব হচ্ছে নেতা কি করে, অধীনদের সাথে পরামর্শ করে। একজন ম্যানেজারের অধীনে কতজন কর্মী কাজ করবে তা নির্ধারণের বিষয়টি ব্যবস্থাপনার কোন কাজের সাথে অন্তর্ভুক্ত। এই যে কাজটা, এটা হচ্ছে নেতৃত্বের সাথে রিলেটেড, অর্থাৎ আমি কয়জনকে নেতৃত্ব দিতে পারবো, এই জিনিসটা নির্ধারণ হচ্ছে কোথায়, নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে। আদর্শ নেতার গুণ নয় সে দেখতে সুন্দর,
এটা তার গুণ হওয়ার উচিত না। কিন্তু ব্যক্তিত্ব, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, বুদ্ধিমত্তা, সিদ্ধান্ত গ্রহণ এগুলো যদি না থাকে, সে তো একজন নেতাই হইতে পারবে না। তাকে দেখতে যে অনেক সুন্দর হইতে হবে তেমন কিন্তু কথা নাই, কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে বাকিগুলো। তাহলে আমাদের আনসার এখানে কোনটা? সুদর্শন। তাকে যে অনেক বেশি সুদর্শন হতে হবে তার প্রয়োজন নেই। নির্দেশনার কৌশলগুলো কেমন হয় দেখো তো। আদেশ, পরিকল্পনা, নিয়ন্ত্রণ এগুলো তো ব্যবস্থাপনার সিস্টেম। আদেশ, নির্দেশ, নির্দেশনার ঐক্য এগুলো হচ্ছে ব্যবস্থাপনা নীতিমালা, সিদ্ধান্ত গ্রহণ, বিকেন্দ্রীভূত রণনীতি এগুলো হচ্ছে অন্য কাজ। কিন্তু ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া, যোগাযোগ, আদেশ, অর্থাৎ আমরা যখন নির্দেশনা দিব আমরা কি করব? বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়া নিব, আমাদের অধস্তনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব, তাদেরকে বিভিন্ন আদেশ নির্দেশ পালন করা অর্থাৎ আদেশ নির্দেশ দিব, বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকবো। তাহলে এটাই হচ্ছে নির্দেশনার কৌশল। প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয় কাকে? নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষা অনেকবার আসে। প্রশাসনের হৃৎপিণ্ড কোনটি? প্রশাসনের হৃৎপিণ্ড হচ্ছে নির্দেশনা। নিচের কোনটি আর্থিক প্রণোদনার উদাহরণ নয়? দেখো, চিকিৎসা ভাতা, এখানে কিন্তু টাকা পয়সার বিষয় আছে, তাহলে এটা কিন্তু আর্থিক প্রণোদনা নয়। আচ্ছা, মুনাফা ভাগ, লাভের প্রফিট ভাগ দিচ্ছে, প্রফিটের একটা শেয়ার দিচ্ছে, সো প্রফিটের শেয়ারটাও কিন্তু টাকা পয়সার বিষয়। উৎপাদন বোনাস দিচ্ছে, এটাও কিন্তু টাকা পয়সার বিষয়। কিন্তু তোমাকে একটা সুন্দর কাজের পরিবেশ দিচ্ছে, তোমার কাজের সমৃদ্ধি দিচ্ছে, কাজকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া সেজন্য সহযোগিতা করতেছে। এই ধরনের জিনিসগুলো হচ্ছে সাধারণত অনার্থিক প্রণোদনা বা অনার্থিক প্রেষণা। কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে অনুপ্রাণিত, উৎসাহিত, প্ররোচিত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে প্রেষণা বা মোটিভেশন। আশা করি বুঝতে পেরেছো, এটা উত্তর হচ্ছে প্রেষণা। প্রেষণার ভিত্তি হলো কি? আসলে মানুষ যে প্রেষিত হয়, এটা মানুষকে প্রেষিত করার প্রধান কারণ কি জানো? মানুষের অভাব। মানুষের অভাব থেকেই কিন্তু মানুষকে তুমি যে বিভিন্ন ধরনের তার যে কাজের কর্মস্পৃহা বৃদ্ধি করতে পারবা, তাকে বিভিন্ন আর্থিক বেনিফিট, অনার্থিক বেনিফিট দেওয়ার মাধ্যমে তুমি কি করতে পারো? তাকে তুমি কাজের প্রতি অনুপ্রাণিত করতে পারো। এবং এই যে কাজের প্রতি অনুপ্রাণিত করার যে কৌশল সেটা হচ্ছে প্রেষণা। আর মানুষের মধ্যে এই প্রেষণা সৃষ্টি হওয়ার কারণ কি বলতো? মানুষের অভাব। মানুষের অভাব। জ্যাট তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম আউচি। উইলিয়াম জি আউচি হচ্ছেন কি? জ্যাট তত্ত্বের প্রবর্তক। ডগলাস ম্যাকগ্রেগর তিনি কি করেছিলেন জানেন? তিনি কি করেছিলেন? তিনি করেছিল এক্স এবং ওয়াই তত্ত্বের জনক। ভিক্টর ভ্রুম হচ্ছে এক্সপেক্টেন্সি থিওরির জনক। আর আব্রাহাম মাসলো হচ্ছে চাহিদা সোপান তত্ত্বের জনক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে জ্যাট তত্ত্বের প্রবর্তকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে এই প্রশ্নটা। উইলিয়াম জি আউচি। মাসলো চাহিদা সোপান তত্ত্বের কার্যক্ষেত্রে বন্ধুত্ব কোন ধরনের চাহিদা? চলো মাসলো চাহিদা সোপান তত্ত্বটা একটু দেখি। মাসলো চাহিদা সোপান তত্ত্বের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দৈহিক বা জৈবিক চাহিদা। খাদ্য, বস্ত্র এই ধরনের বিষয়গুলো হচ্ছে দৈহিক বা জৈবিক চাহিদা। এরপর হচ্ছে একটা মানুষ কি চায়? নিরাপত্তা চায়। নিরাপত্তা চায়, সামাজিকভাবে সে নিরাপদ থাকবে, হ্যাঁ, এই ধরনের নিরাপত্তা চায়। নাম্বার 3 হচ্ছে তার সামাজিক চাহিদা থাকে কিছু, অর্থাৎ সে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব এই ধরনের কিছু তার চাওয়া থাকে। এরপরে সে ধীরে ধীরে 4 নাম্বার হচ্ছে আত্মতৃপ্তি। আত্মতৃপ্তি অর্থাৎ যশ, খ্যাতি এগুলো আশা করে। 5 নাম্বার হচ্ছে কি? সে কোনো একটা একদম কি হয়ে যাবে, অর্থাৎ একটা বড় স্বীকৃতি পেয়ে যাবে, সে স্বীকৃতি পেতে চায়। এটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠা। এই ছিল হচ্ছে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে আমাদেরকে বলছে যে বন্ধুত্ব, বন্ধুত্বটা হচ্ছে সামাজিক চাহিদা। বন্ধুত্বটা হচ্ছে কি? সামাজিক চাহিদা। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, হ্যাঁ, এগুলো হচ্ছে সামাজিক চাহিদা। প্রেষণা 2 ফ্যাক্টর অর্থাৎ দ্বি উপাদান তত্ত্ব। দ্বি উপাদান তত্ত্বের জনক হচ্ছে হার্জবার্গ। হার্জবার্গের এই দ্বি উপাদান তত্ত্বগুলো কি জানো? একটা হচ্ছে রক্ষণাবেক্ষণশীল উপকরণ, আর কতগুলো হচ্ছে প্রেষণা দানকারী উপাদান। কিছু হচ্ছে প্রেষণা দানকারী উপাদান, কিছু হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান। এই উপাদানগুলো তোমরা একটু দেখে নেবে খুব ভালো করে, কারণ পরীক্ষায় এখান থেকে কিন্তু অনেকবার প্রশ্ন আসে, অর্থাৎ এসছে বিগত বছরগুলোতে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের এটার উত্তর হচ্ছে হার্জবার্গ। আচ্ছা, এখন আমরা একটু দেখবো মাসলো চাহিদা তত্ত্বের তৃতীয় ধাপ কোনটি। আমি একটু আগেই দেখেছি যে মাসলো চাহিদা সোপান তত্ত্বের তৃতীয় ধাপ হচ্ছে সামাজিক চাহিদা। সামাজিক চাহিদা। কোন দক্ষতাটি সকল প্রকার ব্যবস্থাপকের জন্য সমভাবে প্রয়োজন? আচ্ছা, সেটা হচ্ছে সম্পর্ক সৃষ্টি করা, অর্থাৎ মানুষের সাথে সম্পর্ক করার যে মানসিকতা, এটা কিন্তু
প্রত্যেক ধরনের ব্যবস্থাপক, সে ক্রয় ব্যবস্থাপক হোক, সে বিক্রয় ব্যবস্থাপক হোক, সে হিসাবের ব্যবস্থাপক হোক, অর্থাৎ সে ফাইন্যান্সিয়াল ম্যানেজার হোক, যে কোনো ব্যবস্থাপকই হোক না কেন, তাকে কিন্তু মানুষের সাথে যে সম্পর্ক করবে, একটা ইন্টার রিলেশন ক্রিয়েট করবে, এই জিনিসটা কিন্তু অধিক প্রয়োজন। সেটা হচ্ছে মানব সম্পর্ক। মানব সম্পর্ক। এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে কোন ধরনের যোগাযোগ সবচেয়ে বেশি নমনীয়। আচ্ছা, কোন ধরনের যোগাযোগ সবচেয়ে বেশি নমনীয়? একজন নেতা যখন মৌখিকভাবে অর্থাৎ কথাবার্তার মাধ্যমে তার অধস্তনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি নমনীয়। তাহলে আমরা দেখতে পাই যে কোন ধরনের যোগাযোগ সবচেয়ে নমনীয়, সেটা হচ্ছে মৌখিক যোগাযোগটা হচ্ছে সবচেয়ে বেশি নমনীয়। এখন চলে আসো, কোনটি অনানুষ্ঠানিক যোগাযোগের একটি রূপ? অনানুষ্ঠানিক মানে হচ্ছে যেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। ধরো বাজ, পাইপলাইন, নয়েজ, এগুলো সাধারণত একটা আনুষ্ঠানিক যোগাযোগ। অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট অনুষ্ঠান করে এই ধরনের যোগাযোগগুলো করার চেষ্টা করবে। কিন্তু গ্র্যাপভাইন হচ্ছে একটা অনানুষ্ঠানিক যোগাযোগ। গ্র্যাপভাইন মানে কি? এটা হচ্ছে কোনো একটা গুজব ছড়ানো, কোনো একটা গুজব ছড়িয়ে দিলাম আমি, হ্যাঁ। তো এটা কিন্তু এটা দিয়ে কি সঠিক কোনো তথ্য পাওয়া যায়? একটা প্রতিষ্ঠানের বা একটা দেশের বা একটা সমাজের কোনো সঠিক কোনো তথ্য আসে না। সেক্ষেত্রে এটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগের একটি রূপ হচ্ছে কি গ্র্যাপভাইন। এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে কোনো একটা আমি কি করলাম, আমি একটা গুজব ছড়িয়ে দিলাম। সমন্বয় সাধন গুরুত্বপূর্ণ, কারণ এটা কি করে? এটা ভারসাম্য সৃষ্টি করে, সমতা বিধান করে, সংহতি স্থাপন করে। তো সবগুলোই কিন্তু কারেক্ট। অর্থাৎ সমন্বয় সাধন মানে কি? একটা প্রতিষ্ঠানের অর্থাৎ একটা ব্যবস্থাপনার যে কাজগুলো থাকে, প্রত্যেকটা কাজের মধ্যে বিভাগ উপবিভাগের মধ্যে একটা সম্পর্ক নির্ধারণ করে দেওয়া, প্রত্যেকটা কাজের মধ্যে একটা শৃঙ্খলা এনে দেওয়া হচ্ছে কি? হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কোনটি? সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা বৃদ্ধি নয়, দলীয় প্রচেষ্টা সংহতকরণ, কার্যক্ষেত্রে জবাবদিহিতা, সমন্বিত সুযোগ সুবিধা অর্জন। দলীয় প্রচেষ্টা সংহতকরণ অর্থাৎ আমাদের যে দলীয় প্রচেষ্টা, সবাই মিলেমিশে যে কাজগুলো করে, সেই প্রচেষ্টাটাকে আরো বেশি বেশি সংহতকরণটা হচ্ছে যে সমন্বয় সাধনের মুখ্য উদ্দেশ্য। বাংলাদেশ সরকারিভাবে শিল্পোদ্যোক্তা তৈরির কাজ করে থাকে, এটা কোন মন্ত্রণালয়? এই ধরনের কাজ সাধারণত করে থাকে হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কি শিল্পোদ্যোক্তা তৈরিতে কাজ করা। একটা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কাজে সমন্বয় সাধন কোন ধরনের সংগঠন উত্তম? আচ্ছা, বিভিন্ন বিভাগের যখন আমরা কি করব, বিভিন্ন বিভাগ থাকবে এবং সেখানে সমন্বয় সাধন করতে হলে কোন ধরনের সংগঠন সবচেয়ে উত্তম? সাধারণত সরলরৈখিক সংগঠনটা সবচেয়ে বেশি উত্তম। সরলরৈখিক সংগঠনটা সবচেয়ে বেশি উত্তম। কারণ সরলরৈখিক সংগঠন উত্তম কেন? সরলরৈখিক সংগঠন হচ্ছে একটা সহজ ব্যবসা প্রতিষ্ঠানে উত্তম। এটা হচ্ছে একটা চেইন অফ কমান্ড ফলো করে। সামরিক শাসনগুলোতে সামরিক যেগুলো বাহিনী আছে তারা সাধারণত সরলরৈখিক সংগঠনটাকে মেনটেন করে। নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা সমস্যা আছে কিনা সেগুলো দেখা, অর্থাৎ পরিকল্পনা মাফিক সবকিছু চলছে কিনা তা দেখা, তদারকি করা এবং সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা করা হচ্ছে নিয়ন্ত্রণের উদ্দেশ্য। পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে সম্পাদিত কার্যের সাথে তুলনা করা হয়, অর্থাৎ আমরা যা আগে নির্ধারণ করছি তার সাথে বর্তমান কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটা যখন আমরা তুলনা করি সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কি? নিয়ন্ত্রণের পরেই কাজ কিন্তু পরিকল্পনা। অর্থাৎ ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, ব্যবস্থাপনার সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। একটা মুদ্রার যদি হেড যদি হয় পরিকল্পনা, টেইল হচ্ছে কি? টেইল হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ মুদ্রার এপিট ও ওপিট। অর্থাৎ ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণের পরবর্তী কাজ হচ্ছে কি? পরিকল্পনা। শর্ট বিশ্লেষণের উদ্দেশ্য কি? শর্ট মানে কি? শর্ট মানে হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। অর্থাৎ আমরা যখন একটা বিজনেস করতে যাব আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো একটু দেখতে হয় যে আমার ব্যবসায়ে আমার শক্তি কেমন, আমার দুর্বলতা কোথায়, আমার সুযোগ সুবিধা কি আছে, অপরচুনিটি গুলো কি আছে, থ্রেট আমি কি কোনো বাইরের বা কোনো দিক থেকে আমি কোনো হুমকি পাবো কিনা, এই সমস্ত বিষয়গুলো সাধারণত আমাদেরকে পর্যালোচনা করতে হয়। তো এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ শর্ট মানে হচ্ছে কি? এটা নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই কাজগুলো করা হয়। আমাদের সর্বশেষ প্রশ্ন আজকে, সেটা আমরা একটু দেখবো। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে কোনটা জানো?
আমাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হয় হচ্ছে আদর্শ মান নির্ধারণ করতে হয়। আদর্শ মান নির্ধারণ করার ফলে আদর্শ মানের সাথে আমরা প্রকৃত যে কার্য ফলাফল সেটার মধ্যে আমরা একটা তুলনা করি, এবং তুলনা করার পরে সেখানে যদি আমরা কোনো বিচ্যুতি পাই সেগুলো আমরা নেই, এবং সেই বিচ্যুতিগুলোকে ধীরে ধীরে সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণের কার্যক্রমটা শেষ হয়। তাহলে এখানে আনসার হচ্ছে কোনটা? নিয়ন্ত্রণ প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে আদর্শ মান নির্ধারণ করা। এই ছিল আমাদের আজকের ক্লাস, এই ছিল আমাদের জ্বালাতন ক্লাস। সবাই আমাদের ক্লাসটা উপভোগ করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশা করি আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবো, আমি আশাবাদী। সবাই সেই পর্যন্ত ভালো থাকো, সবাই ভালোভাবে পরীক্ষা দিবে, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।